তুমি বলো আমরা শুনছি স্বাধীন কাউন্সেলিং শো brought to you by Sonora। সবাইকে স্বাগত জানাই রেডিও স্বাধীন 92.4 FM এবং অফকোর্স বলতে চাই ঈদ মোবারক। আজ এই ঈদ আমেজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতেই হাজির হয়ে গেছি তুমি বলো আমরা শুনছি এই অনুষ্ঠানটিতে। অ্যান্ড দিস শো ইজ ব্রট টু ইউ বাই সেনোরা। সোহানা সিরাজ রয়েছি সবার সাথে, আমার সাথে কিন্তু রয়েছেন অতিথি। প্রত্যেক পর্বেই যেমন একজন থাকেন, আজকের এই বিশেষ পর্বেও রয়েছেন আমার সঙ্গে সাদিয়া সুলতানা আপা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটছে ঈদ? বেশ ভালো, প্রতিবারের মতো ব্যস্ততা। ঈদ মানে আসলে ব্যস্ততা, এবং স্পেশালি এই কোরবানির যে ঈদটা, ঈদুল আজহা, এইটা পুরোটাই আমাদের ব্যস্ততাই কেটে যায়, তাই না? হ্যাঁ, তবে মানে এই ব্যস্ততাটাই আসলে মজার ব্যাপার, যে মানে ঈদের মানে দুইটা ঈদের তো আসলে দুইটা ভাইব থাকে আসলে। তো কোরবানি ঈদের ভাইবটাই আসলে এটা, যে এই যে ব্যস্ততায় দিন কেটে যায় কাজের মধ্যে। এবং কোরবানির ঈদের একটা দিক আমার খুব ভালো লাগে, বলি? হ্যাঁ, অবশ্যই। কোরবানি পরবর্তী সময়ে প্রচুর অনুষ্ঠান হয়, বিয়ের প্রোগ্রাম হোক, অন্যান্য প্রোগ্রাম হোক, গেট টুগেদার হোক। এটা কিন্তু ঈদুল ফিতরের থেকেও, রোজার ঈদের থেকে কোরবানির ঈদের পর একটু বেশি হয়। তো এই সময়টাতে একে অন্যের সাথে যে একটু আবার বন্ডিংটা একটু রিবিল্ড হওয়া, দেখা সাক্ষাৎ হওয়া, সহানুভূতিটার জায়গা আর একটু কিন্তু বেড়ে যায়। আর এইবার ঈদের তো ছুটিটাও একটু, ঈদ পরবর্তী ছুটিটাও একটু বেশ লম্বা। এখনো অনেকগুলো দিন বাকি রয়েছে হয়তোবা সবারই এই ঈদের ছুটিটা শেষ হতে। উপভোগ করুন। এবং শুরুতেই জানিয়ে দিতে চাই, কথা যেগুলো নিয়ে বলছিলাম সেগুলোর সাথেই কানেক্টেড আজকের বিষয়টি, যেটা নিয়ে আমরা কথা বলবো, যে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারছি কিনা আমরা। জানতে চাই আপনার মতামতটা, জানান কমেন্ট সেকশনটাতে। রয়েছে রেডিও স্বাধীনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও লাইভে। এবং জানতে চাইছিলাম যে কথাটা, এই জায়গায় আমার মনে হয় প্রত্যেকেই মোটামুটিভাবে একটা জায়গায় বলবেন যে না, আমাদের সহানুভূতিশীল হবার যে জায়গাটা, আমরা সেই জায়গাটাতে কিছুটা বোধহয় পিছিয়ে যাচ্ছি দিন দিন। প্রযুক্তির জায়গা থেকে যতটা আমরা এগোচ্ছি, যতটা যান্ত্রিক জীবনযাপনের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, ততটাই অন্যের প্রতি কেন জানি না আমরা সহানুভূতিশীলতা হতে, মানে ওই জায়গাটাতে পৌঁছতে একটু পিছিয়ে যাচ্ছি, এগোতে পারছি না। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আপনার সাথে, এবং জানবো যে আমরা এই অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার যে জায়গাটা, এটা কিভাবে আরও খানিকটা ডেভেলপ করতে পারি এবং কেন হওয়া উচিত, সেগুলো তো জানবোই অবভিয়াসলি। আমাদের সাথেই থাকুন। এবং আপনার যে কোনো প্রশ্ন আজকের এই বিষয় কেন্দ্রিক হতে পারে, বা মানসিক স্বাস্থ্যকে ঘিরে যে কোনো প্রশ্ন, যে কোনো অভিজ্ঞতা জানাতে পারছেন ফোন কল করে 09666924924 এই নম্বরটিতে আমাদের সাথে কথা বলতে সুযোগ রয়েছে। কল করতে থাকুন। আমি চলে যাব আপুর কাছে। শুরুতেই যেটা জানতে চাই, এই যে সহানুভূতিশীল, এই শব্দটা দিয়ে আমরা আসলে কি বুঝি, মানসিক স্বাস্থ্যকে কিভাবে কানেক্ট করছে? আচ্ছা, মানে যেটা হচ্ছে সহজ কথায় বলা হয় যে সহানুভূতি বলতে আসলে কি, যে সহানুভূতি বলতে কিন্তু যে মানে অন্যের মনের অবস্থাটা, মানে অন্যের অবস্থানটাকে বুঝতে পারা এবং অনুভব করতে পারাটাকেই কিন্তু আমরা সহানুভূতি বলে থাকি। তবে আমরা কিন্তু এই সহানুভূতি, মানে সিম্প্যাথি, কম্প্যাশনেট, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু একটু মানে আলাদা আলাদা জায়গা আছে, মানে একটু পার্থক্য রয়েছে। তো আমরা কিন্তু সহানুভূতি বলি, সহানুভূতি যেটা আসলে সিম্প্যাথি বলি আমরা। আর আরেকটা যেটা হচ্ছে সমানুভূতি, হ্যাঁ, যেটা হচ্ছে এমপ্যাথি, আসলে যেটা অনেকই কঠিন। মানে আমরা সহানুভূতিশীলই হতে পারি না, সেখানে হচ্ছে সমানুভূতিশীল হওয়াটা কিন্তু আরো বেশি কঠিন। তাই তো সহানুভূতিশীল হওয়া যেটা হচ্ছে যে আমি আরেকজনের জায়গাটা বুঝতে পারছি, আরেকজনের জায়গাটা অনুভব করতে পারছি, কিন্তু আমার অবস্থান থেকে, যে আমি এই বিষয়টাকে যেভাবে দেখি আমি সেইভাবে কিন্তু তাকে বিচার করছি, বা তার অনুভূতি অবস্থানটাকে আমি বুঝতে পারছি। আর সমানুভূতি যেটা এমপ্যাথি, সমানুভূতিটা কিন্তু নিজের অবস্থান থেকে না। সমানুভূতি মানে হচ্ছে সমান সমান অনুভূতি আর কি, মানে অন্যের অনুভূতিটাকে একদম তার মতো করে বোঝা, নিজের ফ্রেম অফ রেফারেন্স থেকে না। আমরা বলি না যে ওর জায়গায় যদি তুমি নিজেকে নিয়ে দাঁড় করিয়ে চিন্তা করো, তো ওইটা সত্যি সত্যি করতে পারাটা, মানে বলে না যে অন্যের জুতায় পা দিয়ে হাঁটা, তো ওইটাই, যে
আমরা আসলে যেটা হয় খুব সাধারণত যে আমরা তো সাধারণত মানুষের একটা পরিস্থিতি বা মানুষের একটা অনুভূতিকে আমরা নিজের অবস্থান থেকে বিচার করি। বিচার করে আমরা দুইটা কাজ করি, হয় আমরা তার প্রতি সহানুভূতিশীল হই, সিম্প্যাথি, যে আহারে তার সাথে খুবই খারাপ হচ্ছে বা খারাপ সময়ের মধ্যে আছে, খারাপ সিচুয়েশন বলে আমরা কিন্তু তাকে একটা উপদেশমূলক কথা বলে দেই। রাইট। হ্যাঁ, তাকে একটা বা তার সব কিছুকে কোনো কিছু নিয়ে জাজ করে ফেলি, হয় আমরা কোনো উপদেশ দেই, সাজেশন দেই, অ্যাডভাইস করি, অথবা দেখা যায় আমি জাজ করে ফেলি। আমরা এমনভাবেই সান্ত্বনা দিচ্ছি, সান্ত্বনা দিয়ে তাকে ওই জায়গা থেকে বের করে আনতে চাইছি, কিন্তু এমন কিছু বলছি যেটা তাকে আরো খানিকটা মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। সে যে ভুল করেছে জীবনে, এটাই তাকে হয়তো চোখে আঙুল দিয়ে বলছি, তুমি তো ভুল করেছো, এখান থেকে বেরিয়ে এসো। বা সম্পর্ক ভেঙে গেলে আমরা যেমন বলি যে তুমি আরো ভালো কিছু ডিজার্ভ করো, তার মানে সেটা কি তার জন্য একটা ব্যাড চয়েস ছিল? এটা তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া, মানে এই বিষয়গুলো আমরা ভালো করতে গিয়ে আরো খারাপ করে দেই। তো এই সহানুভূতির জায়গায় আমার আসলে এটাই জানার ছিল যে শুধু কি দুঃখ প্রকাশ করা, নাকি এর বাইরেও কিছু থাকে? মানে যেটা ওইটাই বললাম যে আমরা যখন আসলে সহানুভূতি প্রকাশ করতে যাই, সে যে একটা খারাপ অবস্থানে আছে, বা আমরা নেগেটিভ ফিলিংটাই খালি না বলি, পজিটিভ জায়গাটা, যে মানুষের আনন্দে আনন্দিত হওয়াটাও কিন্তু সহানুভূতি বা সমানুভূতি। কিন্তু আমরা যেটা করি যে শুধু ওই জায়গাটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না, আমরা দেখা যায় যে তাকে আমি তার প্রতি খুবই সিম্প্যাথি দেখাচ্ছি, আমি কম্প্যাশনেট হচ্ছি, সাথে সাথে কী করছি, আমি জাজ করে ফেলছি, আমি একটা উপদেশ দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা আমি কোথা থেকে দিচ্ছি, জাজমেন্টটা বা উপদেশটা কোথা থেকে আসছে, এটা কিন্তু আমার ফ্রেম অফ রেফারেন্স থেকে আসছে। আমি যে আমার যেই আসলে মানে ইনার ওয়ার্ল্ডটা আছে, আমার যে পারসেপশন, সেই জায়গা থেকে কিন্তু আমি বলছি। আর এমপ্যাথির জায়গাটা কিন্তু সম্পূর্ণই আলাদা। যেটা বলছিলাম যে আমরা সহানুভূতিশীল হওয়াটাই আমাদের জন্য টাফ হয়ে যায় উইদাউট জাজিং অর অ্যাডভাইসিং সামওয়ান। তো সেখানের সেই জায়গাতে আসলে এমপ্যাথেটিক হওয়াটা আরও বেশি টাফ, যে আরেকজন ব্যক্তিকে নিজের মতো করে না, আমি তার সম্পর্কে কি ধারণা করছি সেটা না, সে আসলে যে অবস্থানে আছে, যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে তার মতো করে বোঝা। আসলে এই সম্পূর্ণ জায়গাটাতে আপনি সহানুভূতি বলেন আর সমানুভূতি বলেন, মূল জায়গাটা কি ওই মানুষটার অনুভূতিটাকে বোঝা এবং অনুভূতির জায়গাটাকে টাচ করতে পারা, অনুভূতিটাকে ভ্যালিডেট করতে পারা। এইটা আসলে খুব জরুরি, যেটা আসলে সাধারণত আমাদের পক্ষে সম্ভব হয় না। এটার পিছনে অনেক কারণ আছে। যেমন আমি সবসময় বলি যে কোনো একটা কিছু নিয়ে কথা বলতে গেলে সেটা রুটে যেতে হয়, কেন আসলে পারছি না, কেন আসলে হচ্ছে না, রুটগুলোকে খুঁজে বের করা, কোর জায়গাটাকে পর্যন্ত পৌঁছানো খুব দরকার হয়। সো আমরা যেহেতু মানুষ থেকে খুবই ভিন্ন, এক একজনের বেড়ে ওঠা, তার জগৎ, তার সারাউন্ডিংস, তার কনটেক্সট, তার সব কিছু আসলে ভিন্ন হয়। প্রত্যেকটা মানুষই তো ইউনিক, প্রত্যেকেই আলাদা। আমার এটা একটা প্রশ্ন ছিল আপনার কাছে বেসিক্যালি, যেটা আপনি হয়তো এখন উত্তরই দিতে যাচ্ছেন। আমার প্রশ্নটা এমনই ছিল যে আমরা দেখি যে একটা মানুষের সিচুয়েশন কেউ যখন বলছে, হয়তো বা একটা সারাউন্ডিংয়ে 4-5 জনের কাছে গিয়ে আমি আমার অনুভূতিটা প্রকাশ করছি, তার মাঝখানে আমার খারাপ লাগাটা দেখে কেউ হয়তো বা কেঁদেই ফেলছে, কেউ আমাকে সান্ত্বনা দিচ্ছে, কেউ হয়তো বা তেমনভাবে প্রতিক্রিয়াই দেখাচ্ছে না, কেউ হয়তো বা একটু মুচকি হাসছে। তো এই যে এক একটা মানুষের এক এক ধরনের প্রতিক্রিয়াটা একই ঘটনার পরিপ্রেক্ষিতে, এটা কেন হয়? এটা কি সাইকোলজিক্যালি এই ডিফারেন্সটা কেন? আমরা তো নর্মালি কি চিন্তা করি, একটা মানুষের কষ্ট হলে আমারও কষ্ট হবে, এমনটাই আমরা এক্সপেক্ট করি, বা আমরা মানুষ হিসেবে তেমনটাই চিন্তা করি। কিন্তু সেটা তো হচ্ছে না। একটা ঘটনাকে ঘিরে এক একজনের প্রতিক্রিয়াটা এক একভাবে দেখা যাচ্ছে না। এটা কি শুধুমাত্র ওই সাইকোলজিক্যাল এই যে মানে একটা ডিফারেন্সিয়েশন আমরা দেখছি এখানে রিঅ্যাকশনের ক্ষেত্রে, এটা কি শুধুমাত্র ওই জিনগত কিছু কারণ আছে যে সে আসলে একটু কম অনুভূতি সম্পন্ন, নাকি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে? আমাদের কি আসলে লার্নিং গুলো কিন্তু, যেমন লাস্ট এপিসোড আমরা করেছিলাম একটা, আপনার হয়তো বা মনে আছে, যে শিশুর বেড়ে ওঠা নিয়ে, ঈদের আগে আমরা অনেক কিন্তু চাইল্ডহুড ইমোশনাল ডেভেলপমেন্ট গুলোর কথা বলছিলাম, যে কিভাবে তার সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট হয়। তো ওই জায়গাগুলো নিয়ে যখন আমরা কথা বলছিলাম, ওইটা কিন্তু আমরা বলছিলাম যে 0 থেকে 1 বছর বয়সের মধ্যে ট্রাস্ট বিল্ড হচ্ছে। এরকম কিন্তু অনেক কিছু আছে, যে ওই যে মানে ওই রুটগুলো থেকে আসলে আমাদের লার্নিংগুলো হয়তো সেখান থেকেই কিন্তু আমরা রেসপন্স, মানে রিসিভ করা এবং রেসপন্স করাগুলো কিন্তু আমরা ওইভাবেই শিখি। মানে এই জায়গার থেকেই আসলে তৈরি হয় মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু সবার একরকম হবে না। হ্যাঁ, মানে
ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের বেশি থাকে তারা আসলে সহানুভূতিশীল, যেমন তারা নিজের অনুভূতি ভালো, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল লিটারেসি বলে একটা কথা আছে। হ্যাঁ, ইমোশনাল লিটারেসি বা ইন্টেলিজেন্সটা আসলে কি, যে যেই ব্যক্তিটা আসলে নিজের অনুভূতিটাকে খুব ভালো মতো বুঝে এবং পাশাপাশি আশেপাশের মানুষের অনুভূতিটাকে বুঝতে পারে এবং তাদের প্রতি মানে যথাযথ সহমর্মিতা প্রদর্শন করতে পারে, মানে এমপ্যাথেটিকও হতে পারে, মানে সে নিজের সম্পর্কেও খুব ভালো অ্যাওয়ার এবং আশপাশের মানুষের অনুভূতি সম্পর্কেও বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে রেসপন্স করতে পারে। সেই যার এই ক্যাপাবিলিটিটা আছে তার ইমোশনাল লিটারেসি বা ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক বেশি বলা হয়। তো স্বাভাবিকভাবেই যেই ব্যক্তি আসলে অন্যের অনুভূতিগুলো সম্পর্কে আনএওয়ার, সে নিজের অনুভূতি সম্পর্কে অনেক সময় আনএওয়ার, যে বিভিন্ন সিচুয়েশনে সে যে নিজে কি ফিল করছে আমরা স্টেটমেন্ট বলতে পারি, বাট আমরা ফিলিং ওয়ার্ড বলতে পারি না, কারণ আমার আসলে কি ফিল হচ্ছে মানে ওইটার সাথে আমার নিজেরই কানেকশন নাই, আমি কি ফিল করছি। সো এখানে যখন আমরা সহানুভূতির কথা বলছি না, এখানে অনেকগুলো স্টেজ আছে, কিন্তু শুধু অন্যের প্রতি না। আপনার এখানে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল লিটারেসিতে যেটা বলা হয় যে এমপ্যাথি বা কম্প্যাশনের কয়েকটা স্টেজ আছে, সেটা হচ্ছে যে রিসিভিং এমপ্যাথেটিক্যালি, হ্যাঁ, যে মানুষ যখন আমাকে এমপ্যাথি দিচ্ছে বা মানুষ আমাকে যখন কোনো রেসপন্স করছে সেটাও এমপ্যাথির সাথে রিসিভ করতে পারার ক্ষমতা থাকা। আবার আরেকজনের প্রতি শোয়িং এমপ্যাথি, হ্যাঁ, যে আমি আরেকজনের সাথে যখন কথা বলছি তখন তাকে তার সিচুয়েশন বুঝে আমি তাকে প্রপার এমপ্যাথি দিয়ে কথা বলতে পারছি। হ্যাঁ, আর থার্ড ওয়ান হচ্ছে যে নিজের প্রতি নিজে কম্প্যাশন হওয়াটা, নিজের প্রতি নিজে এমপ্যাথি দেখাতে পারাটা, নিজের ফিলিংটাকে নিজে হওয়াটা। সো এই জিনিসগুলো একটা মানুষের মধ্যে যখন আসলে প্রত্যেকটা লেভেল মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে, তখন বলা হয় যাতে ইমোশনাল লিটারেসি বা ইমোশনাল ইন্টেলিজেন্সটা হাই। হ্যাঁ, আর এই ধরনের মানুষগুলো যে নিজের অনুভূতি বোঝে এবং মানে অন্যের মানে তারাই কিন্তু অন্যের অনুভূতিগুলোর সাথেও কানেকশন তৈরি করতে পারে। হ্যাঁ, তো এই জন্য আসলে এই যাদের আসলে একদম ছোটোবেলা থেকে পার্সোনালি প্যাটার্নটা এভাবে তৈরি হয়েছে, যাদের ইমোশনাল লার্নিংটা এরকম হয়েছে, তো আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বা লিটারেসি কোথা থেকে হচ্ছে, আপনি কিভাবে মেজার করছেন? তো মেজার করছেনই তো আসলে তার লাইফ এক্সপিরিয়েন্স থেকে সে যেটা শিখেছে সেটাকে মেজার করছেন। তো এই জন্য প্রত্যেকটা মানুষ ইউনিক, কারণ তার বেড়ে ওঠা, তার সোশ্যাল লাইফ, তার হচ্ছে ফ্যামিলি, সব কিছুর থেকে আসলে সে যেভাবে লার্ন করেছে, সে যেভাবে আসলে মেসেজগুলো পেয়েছে, তার মানে ইনার সেলফটা আসলে যেভাবে ডেভেলপ হয়েছে সেভাবেই সে রেসপন্স করবে, সেভাবেই সে রেসপন্সগুলোকে রিসিভ করবে। এটাই আসলে প্রসেস। তো এই জন্যই প্রত্যেকটা মানুষ থেকে আলাদা। মানুষের ইমোশন আপনি যেটা বললেন যে কারোর কথা শুনে আসলে কিভাবে আরেকজন তার রিয়াকশানটা দিচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি আরেকভাবেও দেখতে পারেন যে একই ধরনের ঘটনা ঘটে যায় মানুষের সাথে, কিন্তু সব মানুষের কিন্তু মানে এক্সপ্রেস করার ক্ষমতাটা বা এক্সপ্রেস করার প্যাটার্নটাও কিন্তু একরকম না। কেউ হয়তো বা নিজের কষ্টগুলোকে খুব বলতে চায় বা নিজের খারাপ লাগাগুলোকে খুব বলতে চায়, নিজের যে কোনো আনন্দ, নিজের ছোট ছোট খুশিগুলোকেও খুব শেয়ার করতে চায়। আবার অনেকে আছে যে সে কষ্ট শেয়ার করতে পারে না, মনের কথা খুলে বলতে পারে না, হ্যাঁ, এবং আনন্দগুলোকেও সে মন খুলে শেয়ার করতে পারে না। সব ধরনের মানুষ কিন্তু আছে। একই ধরনের ঘটনা, ধরেন যে কোনো কিছু অ্যাচিভ করা, ধরেন পরীক্ষার রেজাল্টের কথাই বললাম, হ্যাঁ, যে 10 জনের একই যদি রেজাল্ট হয়, 10টা স্টুডেন্ট কিন্তু একরকমভাবে এক্সপ্রেস করবে না ওই রেজাল্টের তার আনন্দটা, সেলিব্রেশনটা একরকম হবে না, আলাদা। হ্যাঁ, 10টা মানুষের যদি রিলেশনশিপ ব্রেকআপ হয়, একই প্যাটার্নে যদি হয়, 10টা মানুষের কোপ করার ক্যাপাসিটি, ম্যানেজমেন্ট এবং প্রকাশ করার ধরনটা একরকম হবে না। সো প্রত্যেকটা মানুষ আসলে আলাদা এবং এটা মানে ভ্যারি করে, কারণ মানুষের পার্সোনালিটি প্যাটার্ন, তার ইউনিকনেস, তার বৈশিষ্ট্যগুলোর কারণে। এটাই। অ্যাবসলিউটলি। আমার দুটো প্রশ্ন, একেবারে ফলো আপ কোশ্চেনই বলা যেতে পারে, যারা দেখছেন সেই প্রশ্নগুলো আসবো আপুর কাছে নিয়ে। তার আগে একটু বলতে চাই যে আমরা আসলে অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না, অনেক কিছু প্রকাশ করতে পারি না। এই যে সহানুভূতির কথা বলছি, এই সহানুভূতি প্রকাশের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা সংকোচ বোধ করি যে আচ্ছা ওর কষ্টতে আমার কষ্ট হচ্ছে, এটাকে আমি প্রকাশ করব, তাহলে কি ও আরও বেশি ভেঙে পড়বে।
ইজ দ্যাট আমার কাছে কিন্তু তাই মনে হয় যে অনেক সময় যে প্রকাশ করতে গিয়ে মনে হয় যে ও তো কষ্ট পাচ্ছে, কিন্তু আমি যদি বলি যে আমারও কষ্ট হচ্ছে, ও হয়তো মানসিকভাবে আরও ভেঙে পড়বে। না, আমাকে স্ট্রং থাকতে হবে এবং ওকে বোঝাতে হবে যে এটা কিচ্ছু না, কিছুই হয়নি। কিন্তু এই কিছু হয়নি, আরে এটা কোনো ব্যাপার, তুমি এটা নিয়ে মন খারাপ করছো, এই কথাগুলো কিন্তু অনেক সময় তাকে আরও কষ্ট দেয়, যে আমার খারাপ লাগাটাকে সে ঠিক বুঝতে পারছে না, সে হয়তো ইভ্যালুয়েট করছে না আমার এই ফিলিংসটাকে, তো এটা তাকে আরও অনেক সময় কষ্ট দেয়। তো সংকোচ বোধ নিয়ে আসলে কথা বলছিলাম যখন, তখন বলতে হয় যে আমরা অনেক বিষয়ে সংকোচ বোধ করি আমাদের জীবনে। তার মধ্যে একটা বিশেষ বিষয় হলো আমরা নিজের মেয়ে শিশুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলতে সংকোচ বোধ করি, আটকে যাই সেখানটাতে। এবং একজন নারী একজন পুরুষের সাথে এই পিরিয়ডের বিষয়টা নিয়ে কথা বলতে অলওয়েজ সংকোচ বোধ করেন। এমনকি অনেকেই নিজের হাজবেন্ডের সঙ্গেও এই বিষয়টা শেয়ার করতে বিয়ের পর সংকোচ বোধে ভোগেন, যে কিভাবে এটা নিয়ে আমি কথা বলতে পারি। তো এই সংকোচ বোধগুলোকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, কারণ পিরিয়ড একটা শারীরিক প্রক্রিয়া, যেটা ভীষণ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, তো এটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করতে হবে। সো এই সংকোচবোধটা কাটিয়ে ওঠার কথা আমাদেরকে সেনোরা সব সময় বলে, যে সংকোচবোধ কাটিয়ে উঠতে পারলেই আমরা আত্মবিশ্বাসী হতে পারবো। এই বিষয়ে আমরা কিছু দিক নির্দেশনা যদি চাই সেনোরার কাছ থেকে পেতে পারি। টোল ফ্রি একটা নম্বর রয়েছে, আমি শেয়ার করছি, 0800088800। যাবো আমার অতিথির কাছে। আমরা আজকে কথা বলছি মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং মানসিক স্বাস্থ্যের যে কোনো দিক নিয়ে আপনি আলোচনা করতে কল করতে পারেন আমাদেরকেও 0966692494 এই নম্বরটিতে। এবং আমরা প্রত্যেক পর্বে একটা বিষয় রেখে থাকি। আজকে যে বিষয়টা আমরা রেখেছি যে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারছি কি, এই প্রসঙ্গেই আলোচনায় ছিলাম। এবং আপু যেখানে বলছিলেন যে শিশুদেরকে নিয়ে আমরা যখন ঈদের আগে দুটো এপিসোডে কথা বলছিলাম, তখন আপনি বলেছিলেন, এই যে কিছুক্ষণ আগেও বলছিলেন যে 0 থেকে 1 বছর বয়সের মধ্যে একটা অনেক যে ব্যাপারগুলো তৈরি হয়ে যায়, ট্রাস্টের যে বিল্ড আপ হওয়ার ব্যাপারটা বা অন্য যে বিষয়গুলো। আমার আসলে এখানটাতে একটা প্রশ্ন রয়েছে যে শিশুদের মধ্যে আমরা ছোটবেলা থেকে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটুখানি হয়তো বা গ্রো করবার ক্ষেত্রে কি কি ধরনের প্র্যাকটিস আনা যেতে পারে, বাবা মায়েদের জন্য যদি কোনো সাজেশন থাকে এই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আপনি যখন আসলে শিশুর ইমোশনগুলোকে খুব অ্যাড্রেস করবেন, যেটা বলা হয় ছোট থেকেই শিশুকে তার ইমোশনগুলোকে বুঝতে শিখতে দেয়া আর কি, যেমন খেলার মাধ্যমে হোক বা বিভিন্ন গল্পের মাধ্যমে হোক, ইমোশনগুলো নিয়ে কথা বলা, বুঝতে পারা, এবং সে ওই মুহূর্তে কি অনুভব করছে সেটাও তাকে আসলে মানে বোঝানো, এক্সপ্রেস করা, তার সাথে কথা বলা ব্যাপারগুলো নিয়ে। এবং সে যখন তার অনুভূতিগুলো নিয়ে কথা বলে তখন আসলে ওই অনুভূতিগুলোকে ভ্যালিডেট করা, হ্যাঁ, অনুভূতির সাথে তাকে পরিচিতি করানো। আমরা যেটা করি যে আমরা ছোটদের কোনো ইমোশন আছে বলেই প্রথমত মনে করি না, এবং দ্বিতীয়ত আমরা এই জিনিসগুলোকে ইগনোর করে যাই। তো এই জায়গাগুলোতে আসলে প্রথম কাজটাই হচ্ছে ইমোশনগুলোর সাথে শিশুকে ছোটোবেলা থেকে পরিচয় করিয়ে দেয়া, হ্যাঁ। আর ইমোশনগুলো, সে যখন ইমোশন প্রকাশ করছে ওই ইমোশনগুলোকে আসলে ভ্যালিডেট করা, ভ্যালু করা ইমোশনগুলোকে। তাহলে সে যখন ভ্যালুড ফিল করবে, সে আরেকজনের ইমোশনকেও বুঝতে শিখবে আস্তে আস্তে, হ্যাঁ। এবং আশেপাশের কেউ যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্যে আছে বা কষ্ট পেয়েছে, যেমন হয়তো বা শিশুরা যখন খেলা করে অন্য শিশুদের সাথে, কেউ যদি ব্যথা পায় বা কেউ যদি কোনো মন খারাপ থাকে বা কোনো কিছু হয় বা অসুস্থ থাকে, তাহলে তার প্রতি যে একটা সহানুভূতিশীল হওয়া, এই জিনিসগুলো শিশুকে শেখানো, হ্যাঁ। এগুলো যত শিখাবে বাবা মা, তত কিন্তু শিশু এই জিনিসগুলোকে আয়ত্ত করবে এবং বুঝতে পারবে যে এরকম হলে আসলে এই ধরনের ফিলিংটা ফিল করতে হয় আরেকজনের জন্য, আরেকজনের প্রতিও আসলে সাপোর্টিভ একটা মনোভাব তৈরি করতে হয়। এই জিনিসগুলো আসলে শিশুকে শেখানো। এবং এর পাশাপাশি আমরা শিশুকে যদি এক জিনিস শেখাই এবং ওগুলো যদি আমার ফ্যামিলিতে প্র্যাকটিস না থাকে, শিশুর জন্য কিন্তু ওই জিনিসগুলো খুব কনফিউজিং হয়, যে আমি শিখছি একটা কিন্তু আমি দেখছি আরেকটা। তখন কিন্তু শিশু কোনটা মানে রিসিভ করবে, কোনটাকে আসলে প্র্যাকটিস করবে, ওইটা কিন্তু শিশুর জন্য খুব একটা কনফিউজিং পরিবেশ তৈরি হয়। তো তখন এটাই হচ্ছে যে আমি যেটা শিশুকে শেখাবো, আইডিয়ালটা আমরা কিন্তু শিশুকে শেখানোর চেষ্টা করি একদম। তো যেটা আইডিয়ালটা শেখানোর চেষ্টা করছি, সেটার জন্য আমাদের ফ্যামিলিতে প্র্যাকটিস থাকে, হ্যাঁ। তো যেমন খুব ছোট্ট একটা কিন্তু আমার মজার একটা এক্সাম্পল বলি, যেটা অনেকের বাসায় হয়ে থাকে, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে বাসায় হয়তো বা মাকে বা বাবাকে বা
আসবো আপনার উদাহরণের জায়গায়, একটুখানি আটকে দিয়ে আমাদের সঙ্গে একজন কলার যুক্ত আছেন, কলটা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুব ভালো আছি। কে বলছেন? আপু আমি শুনতেছি, আমার একটা সুজন ছিল তো এটা ভাই, নামটা? আমার নাম সজীব আপু। ও সজীব, আচ্ছা আচ্ছা, আমি সুজন শুনেছিলাম, দুঃখিত ভাইয়া। কোথা থেকে বলছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, ঈদ কেমন কাটছে? ভালো কাটতেছে আপু, আমার একটা সমস্যা ছিল। জি, আমার অতিথি যিনি আছেন আপনাকে শুনছেন ভাইয়া, বলুন। আচ্ছা, সমস্যাটা যেটা হচ্ছে, আমার যে সমস্যার কথা করতে চাই আপনাদের হচ্ছে আমি ওই যে 7 বছর একটা প্রেম ছিল আমার, গভীর একটা সম্পর্ক ছিল আমাদের আর কি। তো একটা সময় যে আমাদের ব্রেকআপ হয়ে যায়, ব্রেকআপের পর মানে অনেক দিন হয়ে গেছে, আমি বলতে চাই ওকে, কিন্তু বলতে আসলে পারতেছি না। মাঝে মাঝে সারাদিন হয়তো বা ভুলে থাকি, কিন্তু রাইতলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে হুট করে মাঝরাতে স্বপ্নে দেখি এবং তারপর রাতে আর ঘুমাইতে পারি না। তো ভুলার জন্য চেষ্টা আমি করে যাচ্ছি, কিন্তু সেই চেষ্টায় আমি ব্যর্থ। তো আপনি যদি আমাকে একটু পরামর্শ দিতেন যে এক্ষেত্রে আমি আসলে কি করতে পারি। বুঝতে পারছি। কতদিনের সম্পর্ক যেন বলছিলেন? 7 বছরে বলছিলেন। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া যে দীর্ঘ সময় আসলে একটা সম্পর্কের মধ্যে ছিলেন। তো এবং আপনি বলছিলেন গভীর সম্পর্ক। তো স্বাভাবিক বোঝা যাচ্ছে যে আপনাদের ভিতরে একটা খুব একটা ভালো emotional বোঝাপড়া strong ছিল। attachment। একটা আ ইমোশনাল একটা খুবই ভালো বন্ডিং ছিল, অ্যাটাচমেন্ট ছিল। লম্বা একটা সময়ের ব্যাপার, একটা অভ্যস্ততা ছিল। তো আসলে যেকোনো সম্পর্ক ভেঙে গেলে যেটা হয় যে, এই যে সম্পর্কে ২ জন একসাথে থাকার, একসাথে কথা বলার বা একসাথে তো অনেকগুলো স্বপ্ন থাকে, একসাথে কমিটমেন্ট থাকে অনেক কিছু। তো এই জিনিসগুলো যখন আসলে থাকে না সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে, ওই জিনিসগুলোকে আমরা মিস করতে থাকি এবং আমাদের লাইফে আসলে ওখানে একটা শূন্যতা তৈরি হয়। যার কারণে দেখা যায় যে ওই শূন্যতার জায়গাটাই আসলে সবসময়ই কিন্তু একটা নাড়া দেয় আরকি, যে ওগুলো মনে পড়তে থাকে, ওই অভ্যস্ততাগুলোকে আমি মিস করতে থাকি। তবে বলছিলেন ভাইয়া যে আপনার প্রায় 4 বছর হয়েছে ব্রেকআপের। জি জি। ব্রেকআপের 4 বছর পরেও আসলে আপনি এই সম্পর্কটা থেকে একদম বেরিয়ে আসতে পারেননি। তো ভাই একটু কি বলবেন যে ব্রেকআপের কারণটা আসলে কি ছিল? এত লম্বা সময়ের সম্পর্ক কি কারণে ভেঙে গেল? ব্রেকআপের কারণ যেটা ছিল সেটা হচ্ছে আমি খুব একটা কি বলে সচ্ছল ছেলে না, তো এটা হচ্ছে মেন সমস্যা আর কি। তো ওর মা এই জন্যই মনে হয় রাজি হয়নি, যেটা বুঝিয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা। মানে তাহলে খুব অল্প বয়স থেকে আসলে আপনাদের সম্পর্কটা তৈরি হয়। কিন্তু পরে এসে যেহেতু মানে আপনি যেটা বললেন যে একটা অর্থনৈতিক অবস্থার কারণে সম্পর্কটা এগোতে পারেনি। মানে তার পরিবার থেকে আসলে রাজি হয়নি, তাই তো? জি জি। মানে আপনাদের ভিতরে কোনো আসলে টানাপোড়েন, সম্পর্কের টানাপোড়েন বা ভুল বোঝাবুঝিটা ছিল না। কিন্তু পরিবার রাজি পারিবারিক না বাধা। হওয়ায় আসলে আপনাদের সম্পর্কটা সফল হয়নি। জি আচ্ছা, মানে এটা মানে আরো খুবই একটা মানে কষ্টের জায়গা যে আপনাদের মধ্যে সবকিছু ঠিক ছিল। শুধু পরিবারের আসলে মানে বাধার কারণে সম্পর্কটা সফল হয়নি। তো ওই অ্যাটাচমেন্টটা বা ওই বন্ডিংটা আপনার আসলে রয়ে গিয়েছে ওই ব্যক্তির সাথে। আপনার সেই গার্লফ্রেন্ডের সাথে। তো এই আমি এখন যে সমাধানটা চাই সেটা হচ্ছে মানে ভুলে যেতে চান। জি। আচ্ছা, এই 4 বছরে যদি আমি একটু জিজ্ঞেস করি যে 4 বছরে কি আসলে একদম ব্রেকআপের পরপর যেই ধরনের অনুভূতি ছিল বা যেমন কষ্ট হতো বা যেই পরিমাণ মনে হতো, সেইটা সেই মাত্রাই কি এখন হয়, না সেটার চাইতে অনেকটা কমে গিয়েছে? না, মনে খুব একটা পড়ে না, যে হুট করে আর কি স্বপ্নগুলো দেখি। হুট করে স্বপ্ন দেখেন। মানে অনেকটাই আসলে আপনি ম্যানেজ করে ফেলেছেন, কিন্তু কিছু, কিছু এখনো স্মৃতিতে রয়ে গিয়েছে, তাই তো? জি। তো আপনি আসলে ব্রেকআপের পর থেকে এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আপনি নিজে কি করেছেন? আমি নিজের সময় দিচ্ছি, নিজের কাজকর্ম করতেছি, এই তো নিজের নিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করতেছি। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করেছেন, নিজের প্রতি ফোকাস করেছেন, সোজা কথা। আপনি এখান থেকে বের হয়ে আসার জন্য, যেটা খুবই ভালো আসলে। এটা আসলে খুবই হেল্প করে। তো ভাইয়া যেটা একটু বলবো যে আমরা কোনো সম্পর্কে যখন থাকি বা একটা মানুষের সাথে আমাদের যখন খুব গভীর কোনো অ্যাটাচমেন্ট, বন্ধন তৈরি হয়ে যায়, আসলে সেই জায়গাটা না, মানে এটা তো জীবনের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল আপনার, তাই না?
জি। লম্বা সময়ের একটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ছিল, একটা অংশ ছিল। তো যে কোনো ঘটনা, যে কোনো বিষয়, যে কোনো মানুষ, যে কোনো সম্পর্ক, এই জায়গাগুলোকে কিন্তু আমরা একবারে মুছে ফেলতে পারি না। হ্যাঁ, যে আমরা যদি মনে করি যে এটা একদম ডিলিট করে দিব, এটা আমার লাইফে আর এক্সিস্টই করবে না, এটা কিন্তু খুব কঠিন। যেটা হয় যে একটা ঘটনা বা একটা সম্পর্ক, যেটাই বলি না কেন, যেটা মানে জীবনে ঘটে যায় একবার, সেই জায়গাটা আমরা একবারে মুছে ফেলতে পারি না। হয়তো সময়ের সাথে সাথে এবং নিজের চেষ্টায় আমরা ওই কষ্টের জায়গা থেকে বা ওই অনুভূতির জায়গা থেকে নিজেকে আস্তে আস্তে বের করে আনতে পারি, যেটা কিন্তু আপনি এই 4 বছরে অনেকটা পেরেছেন। হ্যাঁ, তো এখন যেটা বলবো যে আপনি যেটা নিয়ে এখনও সাফার করছেন, যে স্বপ্নে মাঝে মধ্যে আসলে দেখা দেয় বা কিছু কিছু সময় মনে পড়ে, যেটা কিন্তু খুবই স্বাভাবিক, যেটা আমি বললাম যে একবারে তো মুছে ফেলা সম্ভব না। ওই অ্যাটাচমেন্ট, ওই কথা, ওই স্মৃতিগুলো যেগুলো 7 বছরের ছিল, ওটা কোথাও না কোথাও তো রয়ে গিয়েছে আপনার মধ্যে। ওগুলো তো ঝেড়ে ফেলা বা মুছে ফেলা সম্ভব না। যেটা আসলে করা যেতে পারে যে নিজের প্রতি ফোকাস করা। আপনি যেটা আসলে আগেও করছিলেন, যে নিজের প্রতি ফোকাস করে চলা। তো আপনার নিজের আসলে লাইফে একটু খুঁজে দেখতে পারেন যে কোন কাজগুলো বা কোন জায়গাগুলোতে আপনি ইনভলভ হলে আপনি আরও পজিটিভিটি পান, আপনার ভালো লাগার জায়গা তৈরি হয়, আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে যে জায়গাগুলো, এবং আপনার কনফিডেন্সটা বাড়াবে। এটা করলে যেটা হয় যে নিজের ভিতরে যখন পজিটিভিটি থাকে, একটা মানে খুব ভালো অনুভূতি থাকে, নিজেকে আসলে যখন স্বয়ংসম্পূর্ণ মনে হয়, তখন অনেক মানে কষ্টের সাথে বা অনেক স্মৃতির সাথে, অনেক মেমোরির সাথে আমরা ডিল করতে পারি। হ্যাঁ, আর আমরা যত একটা জিনিসকে জোর করে ভুলে যাওয়ার চেষ্টা করি না কেন, যত জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করব না কেন, ওইটা কিন্তু আমাদেরকে বারবার আরও মনে করিয়ে দেয়। কিন্তু আমরা যদি এটাকে সহজ একটা প্রসেস হিসেবে নেই, যে এটা একটা ঘটনা, এটা আমার লাইফের একটা অংশ এবং দীর্ঘদিনের একটা আমার অ্যাটাচমেন্ট বন্ধন ছিল, তো সেইটা আসলে মাঝে মাঝে মনে পড়বে, এটা খুব স্বাভাবিক। আপনি প্রসেসটাকে যত সহজ হিসেবে নেবেন, এটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নেবেন, এই জিনিসটা আপনাকে বদার করবে কম। কিন্তু এটা মনে পড়লেই যদি আপনি মনে করেন যে না, এখান থেকে আমাকে বের হতে হবে, এই জিনিসটা আমি মনেই করতে চাই না, ভুলে যেতে চাই, তাহলে যেটা হবে ওইটার সাথে আপনার তখন যুদ্ধ হবে, যেটা আপনাকে মানসিকভাবে ভালো রাখবে না, একটা অস্বস্তি দিবে, একটা অশান্তি দিবে। তো এই জিনিসটাকে একটা সহজ প্রক্রিয়ায় নিয়ে যাওয়া ভাইয়া, যে এটা খুবই সহজ প্রক্রিয়া, এটা জীবনের একটা অংশ, এটা এটার মতোই থাকবে, মাঝে মধ্যে হয়তো বাবার মনে পড়তে পারে, এবং পাশাপাশি পুরো ফোকাসটা নিজের প্রতি দেওয়া, নিজের ভালো থাকার প্রতি দেওয়া, এবং জীবনে আরও নতুন নতুন গল্প তৈরি করা, নতুন নতুন স্মৃতি তৈরি করা, এই জায়গাগুলোর দিকে মনোযোগ দেওয়া, এইটা হয়তো বা কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করতে পারে। কি মনে হয় ভাই আপনার? জি, ওই গল্প তৈরি করা ঠিক আছে, মানে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে আমি অন্য কোনো রিলেশনেও যেতে পারতেছি না, মানে এটা একটা বিশাল তো মানে বুঝতে এটা পারছি। একটা প্রবলেম আমার জন্য। এটাও কিন্তু একটা মানে যেটা বলছিলাম, যে আপনার দীর্ঘদিনের অ্যাটাচমেন্ট এবং আপনাদের যেহেতু দুজনের সম্পর্ক ভাঙাটা এমন কোনো কিছু হয়নি যে আপনাদের দুজনের প্রতি কোনো নেগেটিভ খারাপ ফিলিং লাগা তৈরি তৈরি হয়েছে, হওয়া, বা দুজনের প্রতি কোনো রাগ ক্ষোভ বা কিছু একটা আছে, এমন কিছুই কিন্তু নাই, এবং দুজনের প্রতি ওই অনুভূতিটা সমান সমান ছিল। দুজনের প্রতি একে অন্যের প্রতি হ্যাঁ। ও যে অভিযোগের একটা জায়গা, একদম। সেরকম কিছু নেই। কিছুই নেই, তো শুধু পারিবারিক কারণে। তো এখান থেকে বের হয়ে আসাটা যেমন কঠিন, আসলে নতুন সম্পর্কে জড়ানোটা কিন্তু কঠিন হতেই পারে। তো নিজেকে সময় দেওয়া ভাইয়া, যে নিজেকে সময় দেয়া, তো এটার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য যে নিজেকে আসলে প্রেশারাইজ না করা, এই জায়গাটাতে ভুলে যাওয়ার জন্যও প্রেশারাইজ না করা, নতুন সম্পর্কে জড়াতে হবে এটার জন্যও প্রেশারাইজ না করা, নিজেকে সময় দেয়া, নিজেকে নিয়ে কাজ করা, এবং এমন একটা সময় হয়তো বা আপনার আসবে যখন আপনি নিজেকে প্রস্তুত মনে করবেন নতুন সম্পর্কে যাওয়ার জন্য, ওই সময়টার জন্য অপেক্ষা করা। বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে যা এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য আপু। অসংখ্য ধন্যবাদ সজীব ভাই, ভালো থাকবেন এবং হ্যাঁ, ঈদটা আর যদি সুন্দর কাটুক। আসলে এই আলোচনাগুলো যদি কোনোভাবে আপনাকে সাহায্য করে, এটা আমাদের খুব ভালো লাগা কাজ করবে আর কি। জি 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 জি, ঈদ মোবারক। আপনাদের এটা আসলে ভীষণ কষ্টের একটা ব্যাপার। তা আমি শুধুমাত্র সহানুভূতি দেখানোর জন্য দেখাচ্ছি না, আমি আসলেই সহানুভূতিশীল হয়ে যাই মানে এই জায়গাটা চিন্তা করলে। কিন্তু সত্যি যে দেখুন, এতগুলো বছরের একটা সম্পর্ক, সেটা ভাঙার পেছনে কারণ যখন
নিজেরা হই যে হয়তো বা দুজনের মনোমালিন্য হচ্ছে, দুজনের ম্যাচ করছে না মতামতগুলো, দুজনের চাওয়াটা ঠিক মিলছে না, সেখান থেকে সরে আসা একটা রকম। কিন্তু যখন আসলে দুটো মানুষ দুজনের সাথে ভীষণ কমফোর্টেবল, তারা একজনের সাথে অন্যজন থাকতেই চায়, কানেক্টেড তারা, বাট এই যে পারিবারিক বাধা এবং বিশেষ করে যখন সেটা হয়ে দাঁড়ায় আসলে ফাইন্যান্সিয়াল ইস্যুস, সেটা আসলেই কষ্ট দেয়, তাই না? যে তারা তো আসলে কমফোর্টেবল, তারা তো একে অন্যের সাথেই থাকতে চায়, কিন্তু পরিবার বুঝতে চায় না। এই জায়গাটাতে আসলে এই যে খুব আর্লি এই যে যখন একটা রিলেশনশিপে জড়িয়ে যায়, এই ক্রাইসিসগুলো আসলে অনেককেই ফেস করতে হয়। আসলে যে পরিবারের জায়গা থেকে তাদের তো আসলে রিলেশনশিপ বা একটা মেয়ে বা ছেলের ফিউচারটাকে তারা তো আসলে মানে তাদের তো মেজার করার মাপকাঠিগুলো আসলে ডিফারেন্ট থাকে, তো তারা তো সেটার বেসিসে করে। তবে যেটা বলছিলেন না যে আমি তো 4 বছর হয়ে গিয়েছে কিন্তু আমি নতুন কোনো সম্পর্কে যেতে পারছি না, এটাতে অনেক সময় হয় কি ওই যে কমিটমেন্টটা তো নিজেদের মধ্যে নিজেদের রয়েই যায় আসলে অনেক সময়, যে ওটা তো আর ভেঙে যায় না, যে তাদের প্রতি ভালো লাগা, ভালোবাসা, অনুভূতি, সেই স্মৃতিগুলো সবই কিন্তু একদম মানে খুবই মানে সতেজ ওইভাবেই থেকে যায়, যার কারণে নতুন কোনো রিলেশনশিপে যেতে গেলেও কিন্তু মনে হয় যে না ওই জায়গাটা তো আছেই, মানে ওই জায়গাটা মানে ওই ভালো লাগা ভালোবাসাটা তো মনের ভিতরে আছেই একজন আরেকজনের প্রতি, তো সেখান থেকে আমি কিভাবে আসলে ওই জায়গাটাই আরেকজনকে দিয়ে দিতে পারি, তো ওই রিপ্লেসমেন্টটা আসলে খুব ইজি অনেকের জন্য হয় না, অনেকের জন্য হয় না। আবার অনেকে কিন্তু নতুন সম্পর্কে জড়ান, কিন্তু জড়ানোর পরে কিছু নতুন কমপ্লিকেশন তৈরি হয়। কিরকম, আমি নতুন যার সাথে সম্পর্কে জড়িয়েছি আমি তার মধ্যে পুরনো মানুষটাকেই খুঁজতে থাকি, কম্পেয়ার করতে থাকি যে আমি তো বিষয়গুলো এরকম দেখে অভ্যস্ত, আমার এক্সপেকটেশনটা তো এরকম, তাহলে কেন আমার পার্টনার আগে যে ছিলেন সে তো এমন ছিল, তাহলে আমার নতুন পার্টনার কেন এমন হবে না? তো এই যে কম্প্যারিজনটা, এটা কিন্তু অন্যদিকের মানুষটাকে সাফোকেট করে দেয় এবং কমপ্লিকেশনগুলোও বাড়তে থাকে। সো আলটিমেটলি নতুন সম্পর্কে কেউ জড়াতে পারছে না, আর কেউ জড়িয়ে গেলেও সবসময় সবটা সহজও হচ্ছে না। এই জায়গাটাতেই আসলে একটা কাজ করার মানে বড় জায়গা আর কি, যে প্রথম ব্যাপার হচ্ছে এই অ্যাকসেপ্টেন্সিটা নিজের ভিতরে আনতে পারাটা, এটা কিন্তু একটা বড় প্রসেসের ব্যাপার। এবং দ্বিতীয় যেটা, যে আরেকটা সম্পর্কে যাওয়ার জন্য নিজেকে আসলে প্রস্তুত করা, হ্যাঁ, যে মানে পুরোপুরি আগের সম্পর্ক থেকে নিজেকে বের করে এনে দেন আরেকটা সম্পর্কে যাওয়া, এবং ওই জিনিসটা আসলে নিজের ভিতরে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা তৈরি করা, যে মানুষটা ছিল সে একদমই আলাদা একটা মানুষ ছিল, এবং যে তার জীবনে আসতে যাচ্ছে সে একদম আলাদা মানুষ। তো দুইটা মানুষ যে এক হবে না, সব কিছুর ভিতরে যে সব কিছু ম্যাচ করবে না, অনেক কিছু মিসম্যাচ হবে, অনেক কিছু তার চাইতে বেটার থাকতে পারে, আবার অনেক কিছু তার মতো নাও থাকতে পারে। সো এই জায়গাগুলো অ্যাজ এ হোল একটা মানুষকে অ্যাকসেপ্ট করতে পারবো যখন বলে মনে হয়, তখনই আসলে নতুন সম্পর্কে যাওয়া প্রয়োজন। না হলে আসলে নতুন সম্পর্কে গেলে অনেক তিক্ততা চলে আসতে পারে। অ্যাবসলিউটলি। যারা দেখছেন বা শুনছেন আমাদেরকে জানিয়ে রাখি, আমরা রয়েছি রেডিও স্বাধীনের মানসিক স্বাস্থ্য বিষয়ক আয়োজনটা নিয়ে, যার নাম তুমি বলো আমরা শুনছি, অ্যান্ড দিস শো ইজ ব্রট টু ইউ বাই সেনোরা। সেনোরা আমাদেরকে বলে আত্মবিশ্বাসী হয়ে ওঠার কথা, এবং সেক্ষেত্রে সংকোচবোধ ভুলে যাওয়ার প্রয়োজনীয়তাটা দেখিয়ে দেয় বা বুঝিয়ে দেয়। যেমন আমরা অনেক সময় নিজের ছোট্ট কন্যা সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কথা বলতে চাই না বা পারি না, সংকোচ বোধে ভুগে থাকি। এর কারণে ওই ছোট্ট শিশু যখন প্রথমবার পিরিয়ডের মুখোমুখি হয়, তার মনের মধ্যে নানান ভয় কাজ করে, নানান জড়তা কাজ করে, এবং তার মানসিক স্বাস্থ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই জায়গাটাতে, যেটা অনাকাঙ্ক্ষিত। এবং বাবা মা হিসেবে নিশ্চয়ই আমরা কেউ সেটি চাই না। শুধুমাত্র আমাদের সংকোচ বোধ এই ঘটনাটার দিকেই ঠেলে দিচ্ছে ওই ছোট্ট শিশুকে। তো এক্ষেত্রে সংকোচবোধ ভুলে যাওয়ার কথাই সেনোরা বলে। একটা টোল ফ্রি নম্বরও রয়েছে সেনোরার, যে নম্বরটিতে ফোন করে আপনি দিক নির্দেশনাও পেতে পারেন, কেমনভাবে সহজে আপনি আপনার এই দায়িত্বটা নিয়ে ভাবতে পারেন সেই প্রসঙ্গে। ফোন নম্বরটি শেয়ার করছি 08000888800। আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারছেন নিজের মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রসঙ্গে কথা বলবার জন্য, নিজের অভিজ্ঞতাটা শেয়ার করবার জন্য, প্রশ্ন থাকলে সেটি রাখবার জন্য। উত্তর দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবেন আমার যিনি অতিথি রয়েছেন। ফোন নম্বরটি শেয়ার করছি 09666924924, এই নম্বরটি। আজ আমরা কথা বলছি
অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারছি কিনা এই প্রসঙ্গে। এটি নিয়েও আপনার প্রশ্নটি হতে পারে আমার কাছে, অথবা এর বাইরেও মানসিক স্বাস্থ্যের যে কোনো দিক নিয়ে আপনি প্রশ্নটা রাখতে পারছেন। চলে যাব আবারও আপুর কাছে। আমি তখন জানতে চাইছিলাম শিশুদের কথা, এবং আপনি একটা উদাহরণের কথা বলছিলেন, মনে আছে কিনা? হ্যাঁ, মনে আছে। লম্বা সময় পর ফেরত যাচ্ছি। হ্যাঁ, মনে আছে। উদাহরণটা আসলে দিতে চাচ্ছিলাম এমন যে অনেক সময় দেখা যায় যে বাসার কেউ হয়তো বা যে মানে কেউ একটা এসে খুঁজছে হয়তো বা কাউকে, সেটা মা বাবা হতে পারে বা চাচা ফুপু মামা কেউ একটা হতে পারে যে তাকে খুঁজছে। তখন আমরা বাসার শিশুটিকে দিয়ে বলাই যে বলো যে মা বাসায় নেই বা মানে মামা অনেক বাসায় সময়, নেই, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা বাসায় true। নেই, বা ফোন করলে ফোন ধরে বলতে বলে যে বলো যে ব্যস্ত ঘুমাচ্ছে। আছে বা ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এই যে আপনি একটা জিনিস আপনি হয়তো বা শিশুকে বলছেন যে কি শেখাচ্ছেন যে মিথ্যা কথা বলা ভালো নয়, হ্যাঁ, বা সবসময় সত্যি কথা বলতে হয়, কিন্তু আপনি আবার এই শিশুটাকে দিয়েই কিন্তু একটা মিথ্যা কথা মিথ্যা বলাচ্ছেন। বলাচ্ছেন। হ্যাঁ, সো শিশু তাহলে কোনটাকে নেবে? মানে যেটা আপনি তাকে শেখাচ্ছেন সেটা, না আপনি যেটা তাকে দিয়ে করাচ্ছেন সেটা, কোনটা আসলে সঠিক? তো এই ধরনের পরিস্থিতিগুলো কিন্তু শিশুর লার্নিংয়ের জন্য, ইমোশনাল লার্নিংয়ের জন্য অনেক, মানে এটা আপনার সোশিও ইমোশনাল ডেভেলপমেন্টে খুব বড় বাধা তৈরি করে এই ধরনের কনফিউজিং। এজন্য বলছিলাম যে যেই জিনিসটা আমি তাকে শেখাবো সেই প্র্যাকটিসটার জন্য আসলে থাকে। পরিবারে থাকে আর কি, সেজন্য একটা হচ্ছে আশেপাশে যে সে দেখে। কনফিউশনে পড়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি কোনটা তাহলে ঠিক। আরও একটা ব্যাপার আছে, একটু বড় শিশু মনে করেন যে সে নিজেই বুঝতে পারছে, সে ততদিনে তার মধ্যে এই বিলিফটা তৈরি হয়েছে যে আসলে মিথ্যা বলাটা খারাপ, সে যে জানে মিথ্যা বলাটা ঠিক নয়। সে যখন দেখছে তার বাবা বা মা তাকে দিয়ে মিথ্যা বলানো হচ্ছে, এই যে তার বাবা মায়ের প্রতি কিন্তু একটা নেতিবাচক ধারণা জন্মাচ্ছে, তাই মিস্ট্রাস্ট না? তৈরি হয়। এক্স্যাক্টলি। সো এই ছোট বিষয় আমরা এগুলোকে মনে করি, কিন্তু এগুলো আসলে ছোট বিষয় নয়। এইগুলো দিয়েই তো শিশুর মধ্যে নানান ধরনের ব্যাপারগুলোকে আমরা আসলে তৈরি করতে দিচ্ছি বা তৈরি হতে দিচ্ছি। সেই আবার দেখেন মিথ্যা কথাটার কথা যেহেতু আসলো, যে এটা আসলে শিশু কেন বলছে সেটাও কিন্তু একটা ব্যাপার। এটার পিছনে রিজনটা কি? শিশু যদি কোনো কারণে মিথ্যা কথা বলে থাকে, হয়তো বা কোনো ভয়ে বলছে, তাই না? যে কোনো কিছু আসলে এটা যদি সত্যিটা জানে তাহলে এটার কনসিকুয়েন্সেসটা ভালো হবে না দেখে সে কিন্তু ভয়ে মিথ্যা কথাটা বলছে। আবার আরেকটা জিনিস হতে পারে কোনো কোনো কিছুর গেইনিংয়ের জন্য, যে সে মিথ্যা কথাটা বললে কোনো কিছু সে পাবে। হ্যাঁ, হয়তো বা সে প্রেইজড হবে বা সে কোনো কিছু কোনো জিনিস হতে পারে সেটা পাবে, বা কোনো রিকগনিশন পাবে সেটার জন্য। তো সবসময় আসলে এই জিনিসগুলা যে ডেভেলপমেন্টাল ফেজে, মানে ইমোশন বিল্ডিংয়ের ক্ষেত্রে পার্সোনালিটির এই জায়গাগুলোতে আসলে খুব রুটগুলোকে ফোকাস করে কাজ করাটা খুব জরুরি। মানে সবসময় আমরা আসলে একদম মানে উপরে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, সেটা নিয়ে আমরা সারফেস লেভেলে কাজ করি, কিন্তু ওই বটম আপ অ্যাপ্রোচে আমরা কাজ করি না আর কি। তো ওইটা আসলে এই মানে আমাদের প্রত্যেকটা আচরণের পিছনেই আসলে কোনো না কোনো কারণ থাকে, কোনো না কোনো বিলিফ সিস্টেম থাকে। মানে আমাদের কোনো নেগেটিভ বিলিফ সিস্টেম বা ইরোর বিলিফ থাকে আর কি। তো ওই জায়গাটা নিয়ে আমাদের কাজের অনেক সুযোগ আছে প্রত্যেকটা। আমরা তো শুধু আচরণটা দেখি, পিছনের জায়গাটা তো, চিন্তার জায়গাটা আমরা দেখি না, ভ্যালুটা বিলিফটা তো দেখি না। ওইটাই আসলে মেইন ফ্যাক্টর। আমি বলছিলাম তখন আপনাকে যে আমার দুটো প্রশ্ন আছে, ফলো আপ কোশ্চেনই বলা যেতে পারে। একটা ছিল এই যে শিশুদেরকে ঘিরে, আরেকটা ছিল যে একজন বড় মানুষ, অ্যাডাল্ট লাইক মি অর এনিওয়ান এলস, যে আসলে হয়তো এখন বুঝতে পারছে যে সে হয় অনুভূতি জায়গা থেকে সহানুভূতিটা প্রকাশ করছে না, কারণ সে সহানুভূতিশীল হতে পারছে না, অন্যের কষ্টটা তাকে ওইভাবে ছুঁয়ে যায় না, বাট সে এটা ফিল করছে যে তার খারাপ লাগার কথা, কিন্তু কেন খারাপ লাগছে না, এরকম একটা জায়গা। আর একটা হচ্ছে তার খারাপ লাগছে কিন্তু সে তার ওই অনুভূতিটাকে প্রকাশ করতে পারছে না। সে যে সহানুভূতিশীল হচ্ছে সেই ব্যাপারটা অন্যদিকের মানুষটা যে এক্সপেক্ট করছে যে সে প্রকাশ করুক, যে আমার কষ্টটা তাকেও ছুঁয়ে যাচ্ছে, কিন্তু আমি পারছি না এটা প্রকাশ করতে, এবং আমি বুঝতে পারছি যে আমি ভেতরে ভেতরে তার কষ্টটা থেকে নিজেও কষ্ট পাচ্ছি, কিন্তু প্রকাশ করতে পারছি না, যেটা করা হয়তো দরকার। সেই জায়গাটা নিয়ে সে কিভাবে কাজ করতে পারে, এই দুটো জায়গা। প্রথম ব্যাপার যে কেউ যদি আসলে নিজে এই ব্যাপারটাতে কনসিয়াস থাকে, অ্যাওয়ার হয়, তাহলে কিন্তু সে অনেকটা এই জায়গাতে এগিয়ে গেল, যে সে নিজেই বুঝতে পারছে যে তার ভিতরে এই ইয়াটা হচ্ছে।
দেন আসলে যেটা আমি আপনাকে বললাম যে কি কারণে আসলে পাচ্ছে না, হ্যাঁ, বলতে গেলে কি সমস্যা হচ্ছে, দেখাতে গেলে কি সমস্যা হচ্ছে, মানে কোন জায়গাটা তার কাছে বাধা তৈরি করছে, তার ভিতরে আসলে কি চিন্তা কাজ করে, কোন জিনিসটা তাকে আটকে দিচ্ছে, ওই জায়গাগুলো তাকে খুঁজে বের করতে হবে। এবং যেই চিন্তাগুলো তার জন্য ব্যারিয়ার হিসেবে কাজ করছে, এই চিন্তাগুলোর আসলে উৎপত্তি স্থল কোথা থেকে আসছে, হ্যাঁ, এই চিন্তাটা যে সে করছে সেটা আসলে কতটা রিয়েলিস্টিক, বাস্তববাদী, নাকি এটা শুধুই তার চিন্তা, এই জায়গাগুলো নিয়ে ভাবতে হবে। অল্টারনেট আসলে কোন চিন্তাটা করলে তার কাছে জিনিসটা সহজ হতে পারে, ওই অল্টার করার জায়গাটাও তাকে চিন্তা করতে হবে, অল্টারনেট থিঙ্কিংটাও তাকে শিখতে হবে। কিন্তু প্রথমে রুটগুলোকে খুঁজে বের করাটা খুব জরুরি, যে কেন আমি আসলে এরকম, বা অনুভূতি শূন্য মনে হচ্ছে নিজেকে, কেন অনুভূতিটা প্রকাশ করতে পারছি না, বা আরেকজনের প্রতি সহানুভূতিশীল হচ্ছি, মানে সহানুভূতিটা আমরা ফিল করছি কিন্তু আমি প্রকাশ করতে পারছি না, এটা কেন? মানে এটা তো একদিনে হয়নি, এটা তো কোনো না কোনো একটা জার্নি ছিল আমার, যার কারণে আমি আজকে ওইটা রিপ্রেজেন্টেশনটা এরকম। তো ওই জায়গাটাতে যেটা আমি বারবারই বলি, কোরে যে জায়গাটা আছে ওইটা আসলে দেখতে হবে, দেখে ওখান থেকে আসলে আমার খুঁজে বের করতে হবে যে কেন আমার ভিতরে এটা হচ্ছে। এবারে আসি, কিছু কিছু জায়গায় আমরা আসলে সহানুভূতিশীলতা খুব এক্সপেক্ট করি, কিন্তু সেই সহানুভূতিশীলতার ঘাটতি থেকে যায়, যেগুলোর কারণে সম্পর্কের জায়গায় আসলে অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। আমি ক্ষতিটাই বলবো, এটাকে ক্ষতি হিসেবেই মেনশন করতে চাই, কারণ একটা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়া বা সম্পর্কের মধ্যে একে অন্যের প্রতি শ্রদ্ধাটা হারিয়ে ফেলা শুধুমাত্র এই ল্যাক অফ সিম্প্যাথি অর এমপ্যাথির কারণে, সেটা ডেফিনেটলি একটা ক্ষতি সম্পর্কের জন্য। তো এই জায়গাটাতে একটু আসি। অনেক সময় যেটা দেখা যায় হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে, একেবারে আমি যদি এই রিলেশনশিপের কাজটাতেই আগে আসি, একে অন্যের প্রতি সহানুভূতিশীল ওই অর্থে হয়ে উঠতে পারে না যখন সেই প্রসঙ্গটা হয়ে ওঠে একজন হয়তোবা একজন স্ত্রীর ক্ষেত্রে, আমি বলি মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এই ঘটনাটা ঘটে থাকে, যেহেতু বলতে দ্বিধা নেই, একটা মেয়ে যখন নতুন একটা সংসারে এসে নতুন একটা জীবন শুরু করছে, তার হয়তো সব কিছুর সাথে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, হয়তোবা সে অনেক কিছু জানে না, সংসারের অনেক কাজ সে জানে না, যেগুলো তার কাছ থেকে হয়তোবা তার ইনলজ এক্সপেক্ট করছে। হয় না, মেয়েদেরকে বলে তুমি রান্না জানো না, কিচ্ছু জানো না। তো এই যে একটা কটু কথা, বা এই যে একটু তাকে ছোট করে দেখা, সে পারে না বিষয়টাকে গ্রহণ করতে না পারা, সেটা তো তাকে কষ্ট দিচ্ছে। তো একটা নতুন সম্পর্কের শুরুতেই কিন্তু সে তিক্ততা দেখতে পাচ্ছে, তো ওই মানুষগুলোর প্রতি তো সে শ্রদ্ধাশীল হয়ে উঠতে পারে না, তাই না? যখন সে দেখছে যে তাকেই কষ্ট দেওয়া হচ্ছে, তার শ্রদ্ধাটা তো তৈরি হয় না, শ্রদ্ধার জায়গাটা। এটা আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। আমরা মনে করি কি, এভাবেও বলে অনেকে যে মানে খুব পজিটিভ মাইন্ডে হয়তো বা সে বলছে যে আচ্ছা তুমি কিছুই রান্না জানো না, আচ্ছা ঠিক আছে শিখে ফেলবে আস্তে আস্তে, আমি না হয় শিখিয়ে দেবো। অনেক শাশুড়ি এমনটা বলেন, অনেক ননদও এমনটা বলেন যে তুমি কিচ্ছু জানো না, আচ্ছা ঠিক আছে শিখে নিও। কিন্তু এই যে শুরুতেই বলা কিচ্ছু জানো না, এই ব্যাপারটাই তো তাকে আঘাত করছে। তো আমি হয়তো বা বলছি সে শিখে নিক, এ কারণেই সংসার করছে, শিখে ফেলতে হবে, এইভাবেই বলছি, কিন্তু তার মনের উপরে তো নেতিবাচক একটা প্রভাব ফেলছে আমাকে নিয়ে। তো এই জায়গাটাতে আসলে ঘটনাগুলো কেমন ঘটা উচিত ইন আ পজিটিভ ওয়ে? যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমরা হয়তোবা তাকে ফিল করছি, আমি সহানুভূতিশীল, মানে সহানুভূতি দেখাচ্ছি তাকে, কিন্তু সহানুভূতিটা দেখানোর সাথে সাথে আরও দুইটা কাজ করি। একটা হচ্ছে যে আমি জাজ করি, তারপরে হচ্ছে যে আমি তাকে কোনো না কোনো উপদেশমূলক কথা বলে ফেলি, যেটা আমার কনটেক্সট, আমার ফ্রেম অফ রেফারেন্স থেকে আমি বলি। তো যেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে, মানে এখন যদি আপনি বলেন যে যেই স্টেটমেন্ট আপনি বললেন যে আচ্ছা তুমি কিছুই জানো না, আচ্ছা শিখে যাবে ধীরে ধীরে, কিছুই জানো নাটা আসলে কি, কিছুই জানো নাটা কিন্তু জাজ করলো, রাইট? হ্যাঁ, জাজ করে, মানে আমার সহানুভূতি প্রকাশের মধ্যেই হচ্ছে জাজ এবং উপদেশ, যাচ্ছে শিখে নিও। তো দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, আমরা জানি না কিন্তু আমি প্র্যাকটিস করি, কিন্তু এটা সবসময়, হ্যাঁ, যেমন একটা মানুষের সাথে কিছু বলে আর এটা কোনো ব্যাপার হলো, ঠিক হয়ে যাবে কয়দিন, হ্যাঁ, ধরেন কারো চাকরি চলে গেল কোনো কারণে, আর 2-3 মাস চাকরি না থাকলে কিছু হয় না, কিন্তু তার কি হবে কি হবে না, 2-3 মাস চাকরি না থাকলে যে তার কি হবে
সেটা তো আসলে সে জানে। রাইট। হ্যাঁ, হয়তো বা তার ফিনান্সিয়ালি সে সলভেন্ট, 3 মাস চাকরি না থাকলে তার কিছু হবে না, সে চলতে পারবে। কিন্তু মানসিকভাবে যে সেই স্ট্রেস বা সে চাকরিটাকে কিভাবে দেখে, সে চাকরিটাকে কি শুধুই তার টাকা ইনকামের উৎস হিসেবে রাইট, দেখে শুধুমাত্র নাকি মানি মেকিং সোর্স হ্যাঁ নাও হতে পারে। তার কাছে তো এটা একটা প্যাশনও হতে পারে, তার কাছে একটা রেসপেক্টের জায়গাও হতে পারে, তার কাছে একটা অনেক কিছু ইমোশনাল হতে পারে। অ্যাটাচমেন্ট হ্যাঁ, থাকে। তো অনেক কিছু হতে পারে, এখানে আমরা জানি না। কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে একটা কমেন্ট করে দিলাম। আমি তো নেগেটিভ কমেন্ট করছি না, আমি ভালোই যে তাকে আমি আরো হ্যাঁ, সাহস দিলাম, সাহস দিচ্ছি যে আমি আরে সাহস কিচ্ছু দিলাম, আর হয়নি। এটা কোনো ব্যাপার নাকি। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে তার অনুভূতিটাকে বোঝা, হ্যাঁ, তার সিচুয়েশনটাকে বোঝা। এটা আসলে দরকার, যেটা আমরা একদমই করি না। আমরা শুনি হচ্ছে রিপ্লাই করার জন্য, কত দ্রুত আমি আমার জ্ঞানের ভান্ডার থেকে একটা রিপ্লাই দেব সেটার একদম। জন্য। তো এই যে যেই শাশুড়ির বা ইনলসের সাথে একটা নতুন বউয়ের যেই কথাটা আপনি বললেন, সম্পর্কের জায়গাটা, যে এই জায়গাটাই সেম, যে যখন আসলে আমি জাস্ট হচ্ছি তখনই তো অলরেডি আমার কনফিডেন্সের জায়গাটা বা আমার সেলফ রেসপেক্টে সে জায়গার কথাটা লাগছে। তো এখানে আসলে বলার জায়গাটা ওই যে তার পরিস্থিতিটা বুঝে তাকে কথা বলা, যে সবসময় মাথায় রাখা যে আমি আরেকজন মানুষকে যে কথাটা বলছি সেটা যেন তার জন্য ডিসরেসপেক্টফুল না হয়, আমি যেন তাকে বিচার না করি, আমি তাকে যখন জাজ না করি। যেমন এই ব্যাপারটা এমন হতে পারে যে সে কিন্তু শেখার কথাই বললো পরে, তো ওই কথাটাই বলা যে আচ্ছা ঠিক আছে, মানে না পারতেই পারো, হ্যাঁ আস্তে আস্তে শিখে যাবে। ব্যাপারটা একদমই যে না পারাটা যে স্বাভাবিক ব্যাপার, এই জিনিসটাকে ভ্যালিডেট করে দেওয়া যে আচ্ছা না পারতেই পারো, ঠিক আছে বুঝতে পারছি যে কিছুই পারো না, আচ্ছা শিখে যাবে আস্তে আস্তে, আমাদের সাথে থাকলে শিখে যাবে। প্রসেসটা এরকম হওয়া দরকার, জিনিসটাকে ভ্যালিডেট করা, জিনিসটাকে নর্মালাইজ করা রাদার দেন জাজ করা। তো সে যে কিছু পারে না বা জানে না এটা অস্বাভাবিক, এটা অন্তত তাকে ফিল না করানো, বা এটা যে তার একটা অপরাধ, এইরকম ভাবে তাকে না বলাটা। হ্যাঁ, যেমন আমার একটা জিনিস মনে হলো এখান থেকে, যে আমার একটা এরকম ক্রাইসিসের মধ্যে একটা সময়, মানে আমার এক ফ্রেন্ড আমাকে মানে বলল, মানে আমি খুবই অবাক হয়েছি যে মানে হাউ কুড হি এই ধরনের কথা কীভাবে বলতে পারে। তো আমাকে বলছে যে আমি এই ব্যাপারটা নিয়ে যেরকম করছি বা যেভাবে কথা বলছি, মানে দেখে মনে হচ্ছে এটা একদম মানে একটা টিনেজ মানুষ হচ্ছে এরকম ধরনের কথা বলে। হ্যাঁ, মানুষ যখন স্কুল লাইফে বা ইউনিভার্সিটি মানে ফার্স্টের দিকে থাকে তখন মানুষের মন মানসিকতা এরকম থেকে এরকমভাবে কথা বলে। মানে আমার কাছে মনে হচ্ছে হুইচ ইজ সো ডিসরেসপেক্টফুল এই কথাটা, যে আমার বর্তমানে অ্যাডাল্ট বয়সে ওই সিচুয়েশনে আমার যে রিয়াকশনটা বা ইমোশনাল স্টেটটাকে সে একদমই মানে একদমই আনভ্যালিড করে দিল আর কি। হ্যাঁ, যে এটা হওয়ারই কথা না এই সময়। তাহলে ওই সময় কি হবে, যে আমার ভিতরে কিন্তু উল্টা গিল্ট তৈরি হবে, যে আমি এখন কেন এই জিনিসটাকে এভাবে ভাবছি, এভাবে রিয়াক্ট করছি এটাতে, ওইটা তো আমার উচিত না। মানে আমার ভিতরে একটা গিল্ট আর শেম তৈরি হবে। হ্যাঁ, গিল্ট এবং শেম দুইটাই কিন্তু তৈরি হবে। হ্যাঁ, অপরাধবোধ তৈরি হবে, আবার নিজেকে ছোট লাগবে, লজ্জাবোধ তৈরি হবে, সব কিছুই হবে। তাহলে কারণ সে তো আমাকে লজ্জা দিয়েই কথাটা বললো। হ্যাঁ, যে এই যে এই ধরনের স্টেটমেন্টগুলো, হ্যাঁ, যে আমরা করে ফেলি, কিন্তু ফ্রেন্ডের ক্ষেত্রে করে ফেলি। বাচ্চাদের মতো করছো কেন? শুধু ফ্রেন্ড কি, আমি রিলেশনশিপের জায়গাতেই বলবো যে পার্টনার, যখন একজন পার্টনারের অনেক মন খারাপ থাকছে কোনো একটা বিষয় নিয়ে, আমরা বলছি এত ছোট বিষয় নিয়ে মন খারাপ, বাচ্চাদের মতো করছো কেন? এই বিষয়টা তো তার কাছে ছোট না। তার কাছে যদি ছোট হতো তাহলে তো তার মন খারাপ হতো না। কিন্তু আমরা কিন্তু এভাবেই বলছি যে এই ছোট বিষয় নিয়ে এত বেশি রিয়াক্ট করছো কেন, মানে বাচ্চাদের মতো করছো কেন। সো ওইটাই যে মানে সহজ ব্যাপারই হচ্ছে, আপনি এমপ্যাথি বলেন, সিম্প্যাথি বলেন, সেটা হচ্ছে যে অন্যের অনুভূতিটাকে বোঝার চেষ্টা করা, অন্যের সিচুয়েশনটাকে তার মতো করে বোঝার চেষ্টা করা। কিন্তু আমরা একটা পরিস্থিতিকে সবসময়ই নিজের আয়নায় দেখি, আসলে মানে নিজের আয়নায় দেখে নিজে যেটা ওখান থেকে রিফ্লেকশন পাই সেটা আমি বলার চেষ্টা করি, যেটা আরেকজনের জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতেই পারে আসলে। তো এরকম আমি নিজে অনেক সময় অভিজ্ঞতা করেছি যে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা বা অনেক, সেটা ক্যারিয়ার প্রফেশনাল জায়গাতে হোক বা আমার পার্সোনাল লাইফে হোক, ফ্যামিলি লাইফে, যে আমি হয়তো বা কারোর সাথে শেয়ার করছি, সে ওই জায়গাটাতে এমন একটা কথা বলছে, এমন একটা উপদেশমূলক কথা বলে দিচ্ছে, মানে আমার মানে খারাপ লাগাটা বা আমার স্ট্রেসটা, আমার টেনশনটাকে মনে হচ্ছে কি মানে হাওয়ায় উড়িয়ে দেওয়া হলো, রাদার দেন ওইটাকে
মানে প্রপার রেসপন্স Validation দেয়া না বা দিয়ে, ভ্যালিডেশন দেওয়ার চাইতে। হ্যাঁ, তো তখন যেটা হয় কি যে ওই মানুষগুলোর সাথে কথা বলতে ইচ্ছা হয় না আর পরবর্তীতে। Absolutely. সো দেখবেন যে যেই সময়গুলোতে আমরা কারোর সাথে কথা বলি এবং সে আমার মনের জায়গাটাকে একটু ফিল করতে পারে, তার সাথে মনে হয় যে আমি সারা জীবন জনম জনম তার সাথে আমি সম্পর্ক রাখবো। সেটা আপনার হয়তো অনেক দূরের কেউ হতে পারে। হ্যাঁ, সো একেবারে অজানা অচেনা কেউই হতে পারে, যার সাথে আমার হয়তো আজকেই পরিচয় হলো, কিন্তু কোনো কারণে আমি হয়তো এমন একটা সিচুয়েশনে ছিলাম, আমার এত কষ্ট হচ্ছে এবং আমি তার সাথে শেয়ার করলাম, সে হয়তো জানতে চাইলো, আমি শেয়ার করলাম এবং আমি আমার এতটাই কমফোর্ট একটা জোন আমি খুঁজে পেলাম যে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, সে আমার কথাগুলো মন দিয়ে শুনেছে, বুঝতে পেরেছে, আমার ইমোশনটাকে অন্তত সে অ্যাকনোলেজ করতে পেরেছে। হ্যাঁ, যে কারণে এটা মনে যেমন আমার এক কাজিন আমাকে কয়েকদিন আগে হঠাৎ রাত্রে ফোন করেছে, রাত 12টা প্রায় বেজে গেছে, তখন হুট করে ফোন করছে করে ওর আমার খুব একটা কথা মনে হয়েছে ওই দিন। ও আসলে একটা জিনিস ওর অ্যাচিভমেন্ট শেয়ার করার জন্য ফোন করছে, খুবই খুশি হয়ে ফোন করছে। তো আমার খুব ভালো লাগছে ওই দিন যে সবার ক্ষেত্রে সবার সাথে আসলে ওই মানে সম্পর্কের ধরনটা তো এরকম হয় না। তো আমাকে ফোন করছে এবং ওর সাথে যে আমার খুব রেগুলার কথা হয়, রেগুলার দেখা হয় এমন না, হঠাৎ হঠাৎ দেখা হয়, কথা হয় এরকম। তো অনেক দিন আগে প্রায় বছর 2 আগে হবে, ও আমার সাথে একদিন অনেক কথা বলছিল ওর অনেক প্রবলেম নিয়ে। তো ও কথায় ওকে কথার প্রেক্ষিতে বলছিলাম যে আসলে পরিস্থিতিগুলোতে কি করা প্রয়োজন মনে হয়। যে আমি শুধু বলছিলাম যে দেখ, মানে একটা জিনিস কখনো লস হয় না, সেটা হচ্ছে নিজের প্রতি আমরা যখন ফোকাস করি, নিজের প্রতি যখন ইনভেস্ট করি, এটা কখনো বৃথা যায় না। তো আমি যে এটা বলছি আমি ভুলেও গেছি কোনো দিন। তো প্রায় 2 বছর পর ও আমাকে এটা বলতে ফোন করছে যে আমার ওই কথাটা ওর ভিতরে এমন একটা ক্লিক করছে, তারপর থেকে ও নতুন করে মানে ও চাকরির পাশাপাশি নতুন কোর্স শুরু করছে, নিজের জন্য ভাবা শুরু করছে, নিজের কে আপগ্রেড করা, নিজের ভালো লাগাগুলোকে ফোকাস করা শুরু করছে। তো তারপরেও যে কোর্সটা শুরু করছে ওই কোর্সটাও শেষ হয়েছে এবং ওইটা তো খুব ভালো গ্রেড পাইছে আর কি। তো ওইটার রেজাল্ট হয়েছে ওই দিন, হওয়ার পরপরই ও আমাকে আর কি সাথে সাথে ফোন করছে যে মানে ওই যে তোমার ওই দিনের ওই কথাটা না, ওই কথাটা আমার ভিতরে একদম স্পার্ক করছে, মনে হয়েছে যে ওইটা আমাকে অনেক হেল্প করছে, আমার ভিতরে ওই একটা কথায় অনেক চেঞ্জ নিয়ে এসছে। তো সেম যে আমার কাছে মনে হয়েছে ওইটাই, যে মানুষের শুধু অনুভূতির জায়গাটাকে একটু টাচ করতে পারলেই না, সে জাস্ট মানে কি বলবো, মানে ইটস কাইন্ড অফ ব্লুমিং, যে মানে একটা ছোট্ট মানে সুপ্ত কড়িকে আপনি জাস্ট টাচ করবেন, মানে সে ব্লুম করবে। সেটা হচ্ছে তার অনুভূতির জায়গাটা যদি একটু বুঝতে পারেন। মানে এখানের কানেকশন থেকে আমার একটা যেটা মনে হলো, যেমন এখন আমরা অনেক সুসাইডের কিন্তু জায়গা দেখছি, এবং রিসেন্টলি দেখে থাকবেন যে একটা ভিডিও খুব শেয়ার হচ্ছিল, ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের একটা সুইসাইড কেস, এবং তার রুমমেট বা কেউ এমন একজন আর কি স্টেটমেন্ট দিচ্ছিল, মানে তার ব্রেকআপ হয়েছে এবং সে তাকে বলছে এটা কোনো ব্যাপার না, এটা তুমি এটা মানে এই টাইপ স্টেটমেন্ট দিচ্ছে যে এটা নিয়ে এত মন খারাপ করার কিছু নাই, এটা কোনো ব্যাপার না, একটা রিলেশন ভেঙে যেতেই পারে, এই ধরনের কথা সে বুঝায়, তাকে অনেক বুঝাইছে, সে তার কাউন্সেলিং করছে, কিন্তু তারপরে কি হয়েছে, সে মেয়েটা কিন্তু সুইসাইড করছে। হ্যাঁ, সো একটা মানুষের যখন সম্পর্ক ভেঙে যাচ্ছে, তার ভিতরে যে শূন্যতা, হাহাকারটা তৈরি হচ্ছে, খালি জায়গাটা, ওইটার পেইনটা অনেক বেশি। যেটা আমি তখনও বলছিলাম আমাদের কলারের ক্ষেত্রে, যে একটা অভ্যস্ততা, একটা স্বপ্ন, অনেক কিছু ভাঙছে কিন্তু একসাথে। তো ওই জায়গাটা যে খালি হয়ে যায়, ওই জায়গাটা সে মিস করতে থাকে, ওই জায়গাটা কোনো কিছু দিয়ে সে ফিল আপ করতে পারে না, তার ভিতরে খুবই একটা সিভিয়ার পেইন তৈরি হয়। হ্যাঁ, যখন ওই মানুষটা জাজ হতে থাকে অন্যদের থেকে এবং তার অনুভূতিটা কেউ বুঝে না, তখন কিন্তু তার ওই অনুভূতিটাকে সে আর তার ওই পেইনটাকে সে কোনোভাবে ম্যানেজ করতে পারে না। হ্যাঁ, ওই পেইনটাকে বের করার চাইতে তার মনে হয় মরে যাওয়া ভালো। ওই জায়গাগুলোতে আসলে আমাদের রেসপন্সিবিলিটিগুলো কী হয়, আমাদের রেসপন্সিবিলিটিগুলো কিন্তু যে শুধুমাত্র তার বর্তমানে কষ্টটা যে হচ্ছে, কষ্টটাকে একটু বোঝা, তার পাশে থাকা, যে হ্যাঁ তোমার যে খারাপ লাগছে, তোমার যে কষ্ট হচ্ছে, এটা আমি বুঝতে পারছি এবং এটা স্বাভাবিক কষ্টটা হয়, এই সময়টা আমি তোমার পাশে আছি, এইটুকু আসলে তার সাপোর্ট দরকার, তার কিন্তু এত জ্ঞানের দরকার নাই। সো আমরা এরকম হয়তো বা আশেপাশে শুধু একটু এমপ্যাথি একটু সিম্প্যাথি দেখিয়ে মানুষের পাশে থেকে মানে হাজার হাজার প্রাণকে বাঁচাতে পারি। যারা যারা দেখছেন এবং শুনছেন আমাদের এই আয়োজনটিতে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হয়, যেখানে তুমি বলো আমরা শুনছি, থাকুন সাথে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফেরত আসছি। স্টে টিউনড। তুমি বলো আমরা শুনছি, স্বাধীন কাউন্সেলিং শো, Brought to you by Sonora.
তুমি বলো আমরা শুনছি স্বাধীন কাউন্সেলিং শো। Brought to you by Sonora. বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাই রেডিও স্বাধীন 92.4 FM-এ। সেই সাথে সাথে জানাই ঈদ মোবারক। আজ আমরা রেডিও স্বাধীনের এই মানসিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন তুমি বলো আমরা শুনছি এই পর্বে কথা বলছি যে বিষয়টি নিয়ে, সেটি আরও একবার জানিয়ে দিই সবাইকে। অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারছি কি, এই প্রশ্নটাকে ঘিরে আজকে চলছে আমাদের আলোচনা। সোহানা সিরাজ রয়েছি এবং আমার সঙ্গে আজকে এই বিশেষ পর্বে অতিথি হিসেবে যিনি রয়েছেন, যিনি কথা বলছিলেন আমার সঙ্গে এই বিরতির এক পর্যন্ত পুরোটা সময় জুড়ে নানান বিষয় নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন, সাদিয়া সুলতান আপা আছেন আমাদের সাথে, কাজ করছেন মেন্টাল হেলথ কোঅর্ডিনেটর হিসেবে সাজেদা ফাউন্ডেশনে। আপা, বিরতির আগে যে লাস্ট প্রসঙ্গটি বা বিষয়টি নিয়ে আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে কেউ যদি আসলে বুঝতেই পারে যে আমার হয়তো বা ঠিক প্রকাশটা ঘটছে না, আমি যে সহানুভূতিশীল কারোর একটা বিষয় নিয়ে সেটা হয়তো প্রকাশ করতে পারছি না, অথবা আরেকটা সিচুয়েশন নিয়েও কথা বলছিলাম যে হয়তো বা সে এমনিতেই সহানুভূতিশীল ওই অর্থে হচ্ছেন না, বুঝতে পারছেন যে কারোর কষ্টটা আমাকে ঠিক ওই অর্থে ছুঁয়ে যাচ্ছে না, সেই জায়গা থেকে কিভাবে ডেভেলপ করতে হবে সেটা নিয়ে আমরা জানছিলাম। এবং জানছিলাম একটা বিশেষ সম্পর্কের জায়গায় যে একজন নারী যখন একটা নতুন সম্পর্কের শুরু করে, তার ইনলজ হাউসের মেম্বাররা যারা থাকেন কিভাবে সাপোর্টিভ রোল প্লে করতে পারেন। তো নিজের জন্য নিজের কাজ করাটাও আমরা জানলাম এবং অন্যের জন্য আমরা কিভাবে আসলে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি সে বিষয়েও জানলাম। এখন আমি যদি এই পারিবারিক গণ্ডি বেরিয়ে একটুখানি কর্মক্ষেত্রে চলে আসি, কর্মক্ষেত্রে সহানুভূতিশীল হওয়া কেন জরুরি, কতটা জরুরি বা কেন জরুরি, প্রথমে এটা জানবো। কেন আসলে সহানুভূতিশীলতাটা কমতি রয়েছে, ঘাটতি রয়েছে, সেই কারণগুলো আপনার কাছ থেকে জানতে চেষ্টা করব। মানে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আসলে এটা আমাদের লাইফের। তো আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি যে আপনি মানে একজন কর্মজীবী হিসেবে আপনি আসলে আপনার অফিস এনভায়রনমেন্ট থেকে আপনার এক্সপেকটেশনটা আসলে কি, যে আপনার কাজের প্রতি ভালো লাগা বা সব কিছু থাকার জন্য আপনি আসলে এই এনভায়রনমেন্ট থেকে কী ধরনের সহানুভূতি বা কি জায়গাটা আসলে এক্সপেক্ট করেন, এটা যদি একটু বলতেন। একজন কর্মজীবী নারী হিসেবে প্রথমতই আমি যেটা চিন্তা করি যে হ্যাঁ, এটা আসলে বলতে গেলে অনেকেই বলবেন যে নারী এবং পুরুষের যে সম অধিকারের বিষয়টা বলা হয়, তাহলে সেইখানটাতে একজন নারী হিসেবে কেন বাড়তি সুবিধা চাই। হ্যাঁ, আমি একজন নারী হিসেবে এটা বাড়তি হিসেবে দেখি না। নারীদের কিন্তু কিছু বিশেষ সুবিধার সত্যি দরকার হয়, কিছু বিশেষ ক্রাইসিস থাকে, পিরিয়ডকালীন সময়ের কিছু জটিলতা অনেক নারীকেই ফেস করতে হয়, যে জায়গাটাতে আসলে আমাদের কিন্তু হয়তো বা ওই বিশেষ দিনগুলোতে একদিনের একটু ছুটি অথবা 2 ঘন্টা একটুখানি দেরি করে অফিসে আসার যে একটা ব্যাপার, এই জায়গাটাতে আমি কিন্তু ভুগি এবং আমি এটা এক্সপেক্ট করি যে আমার ওই বিশেষ ক্রাইসিস মোমেন্টগুলোতে হয়তো বা আমার যারা কলিগস থাকেন অথবা আমার যিনি বস থাকেন তিনি ওই ব্যাপারটা আসলে বুঝবেন, এই এক্সপেকটেশনটা কিন্তু আমার কাছে থাকে। আপনি যেহেতু এক্সপেকটেশনটা জানতে চাইছিলেন, সো আমি একদম স্পেসিফিক জায়গাতেই বললাম আমার কর্মক্ষেত্রে আমি কোন জায়গাটা এক্সপেক্ট করি, এটা একটা বিষয় গেছে। দ্বিতীয়ত ঠিক একইভাবে আমি আমার অন্যান্য কলিগদেরও বেশ কিছু সমস্যা থাকতে পারে, লাইক কারো একজন ফ্যামিলি মেম্বার অসুস্থ, হয়তো বা ওই দিনটাতে আমাদের কাজের সত্যিই ভীষণ চাপ রয়েছে, কিন্তু আমি এক্সপেক্ট করব যে আমার প্রতিষ্ঠান এটুকু বুঝবে যে তার ক্রাইসিসটাও কিন্তু বড়। আমার কাজের ক্ষেত্রে তাকে ছাড়া যেমন একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, ঠিক তাকে ছাড়া তার পরিবারেও একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। তো আমার এই জায়গাটাতে হয়তোবা আমি আমার সকল অন্যান্য মেম্বারকে নিয়ে উঠতে পারবো, কিন্তু তার পরিবারে হয়তোবা সে ছাড়া সেটা কাটিয়ে ওঠা সম্ভব নয়। সো ওই জায়গাগুলোতে অ্যাজ এ টিম কাজ করা, যে একটা মানুষের আমার একজন সদস্যের হয়তো বা একটা অসুবিধা রয়েছে, বাকিরা মিলে সেটুকু না হয় আজকে আমরা কাটিয়ে ফেলি, এই যে একটা সহযোগিতা এবং সহমর্মিতার জায়গা, আমি এটা ভীষণ এক্সপেক্ট করি। না, খুবই চমৎকার 2টা এক্সাম্পল দিয়েছেন। তো এই জিনিসটা যখন আপনি আপনার কর্মক্ষেত্র থেকে পাবেন, এই ধরনের সহযোগিতা সহমর্মিতাপূর্ণ পরিবেশ যখন পাবেন, তখন আপনার ভিতরে কি কাজ করবে আসলে? ডেফিনেটলি আমার কাজের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং কর্মক্ষেত্রের প্রতি সেটাকে আমার আসলে ওই যে নিজের ঘরই অনুভূত হবে, আমার কাছে তো তাই মনে হয়, যেটা আমরা আসলে ফিল করি। সো এই যে আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, উত্তরটা আপনার কাছ থেকেই চলে আসলো যে
কর্মক্ষেত্রে আসলে পরিবেশটা কেন কেমন দরকার? হওয়া দরকার আর কেন আসলে দরকার, কারণ যখন দেখবেন যে আপনার অনুভূতি বা আপনার ক্রাইসিস বা আপনার যে কোনো সিচুয়েশনে আসলে আপনার টিম থেকে বা আপনার আশপাশের মানুষগুলো আপনাকে সহযোগিতা করছে এবং আপনার প্রতি সহানুভূতিশীল হচ্ছে, আপনার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাচ্ছে, তখন কিন্তু আপনার কাজের প্রতি একটা মোটিভেশন কাজ করবে। হ্যাঁ, আপনার প্রোডাক্টিভিটিটা বাড়বে। হ্যাঁ, আপনার কাজের প্রতি আপনার ওনারশিপ আসবে এবং আপনি যখন রিকগনিশন পাচ্ছেন তো তখন ওই জায়গাটাতে নিজেকে আরও ভালো একটা জায়গায় দেখার কিন্তু তখন একটা আপনার স্বপ্ন তৈরি হবে। সো এই জায়গাগুলো যখন তৈরি হবে, সো আপনি অ্যাজ এ প্রফেশনাল নিজে গ্রো করছেন, পাশাপাশি কিন্তু আপনার প্রতিষ্ঠানও কিন্তু গ্রো করছে, আপনার কাছ থেকে একটা ভালো আউটকাম প্রতিষ্ঠান তখন পাবে। তো সেম মানে এই বিষয়গুলো যে মানে আমি যেমন ফিল করি যে কর্মক্ষেত্রের কথা যখন বললেন, তো যেমন আমি আসলে আমার মানে অফিসের দিক থেকে যে আমার বিভিন্ন শারীরিক সমস্যা, ক্রাইসিসে লম্বা সময় আমি অফিস যেতে পারিনি, তো এই আন্ডারস্ট্যান্ডিংগুলা এবং এই মানে আমি এমন সাপোর্ট পেয়েছি আসলে আমার কর্মক্ষেত্র থেকে, তো যেখান থেকে না আমার মনে হয়েছে কি যে আমার জন্য যেহেতু তারা এতটুকু করেছে, তো আমারও বেস্ট আসলে তখন দেওয়ার কিন্তু ইচ্ছা হয়েছে। একদম তাই, মানে আমি নিজের মনের মধ্যে যেন একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয় এবং সেটা না ওইটা করতে পেরে নিজের মধ্যে একটা ভালো লাগার তৈরি হয় যে হ্যাঁ এটা আমার নিজের একান্ত একটা দায়িত্ব বলে মনে হয়, যে দায়িত্বটা পালন করতেই আমি ভালোবাসি। আমার হচ্ছে যে আমার মনে আছে যে যেই সময়টা আমার মানে কোভিড ছিল, আমি কোভিড পজিটিভ ছিলাম 2022-এ, সেই সময় আমাদের একটা খুব মানে ক্রুশিয়াল একটা মোমেন্ট ছিল, এমন একটা প্রজেক্ট চলছিল যে প্রজেক্টটা আমি লিড করছিলাম, কিন্তু আমার তো কোভিড, আমার অনেক জ্বর, কিন্তু আসলে সব মিলিয়ে আমি তো আসলে মানে আমার অফিস থেকে আমার অন্যান্য কলিগদের কাছ থেকে এমন একটা সাপোর্ট পাচ্ছিলাম যে মানে আমার কাজগুলো যেন আমি ডিস্ট্রিবিউট করে দিয়ে অন্যদেরকে দিয়ে কাজগুলো করিয়ে ফেলানো। তো সেই জায়গাগুলো যখন করতে করতে কিন্তু আমার আবার ঠিক মনে হচ্ছিল যে ইম্পর্টেন্ট মিটিংটা যেখানে আমার না থাকলেই না, আচ্ছা আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য এই মিটিংটা অন্তত আমি অ্যাটেন্ড করি। তো অন্য কাজগুলো যখন অন্যরা সবাই ভাগ করে নিচ্ছে, তখন কিন্তু আমার মানে শরীরটা খারাপ থাকা সত্ত্বেও কিন্তু এটুকু আমার করতে ইচ্ছা হচ্ছে যে না এই মিটিংটা আমি অ্যাটেন্ড করি, মানে কি আমি মোটিভেট হচ্ছি, কিন্তু তখন ওই সাপোর্টটা আমাকে আরও কিছু করার জন্য মোটিভেটেড করছে। তো এরকম আমি অনেক সিচুয়েশনই আসলে দেখেছি যে মানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি রিকভার করে আসলে ব্যাক করিনি তখনও অফিসে, কিন্তু অফিস আমাকে একটা বড় অ্যাসাইনমেন্ট দিয়েছে যেটা কিন্তু আমাকে বাইরে দৌড়াদৌড়ি করে করতে হবে। তো আমি যে রিকভার করিনি, আমাকে কিন্তু ওই জিনিসটা ফিল করানো হয়নি যে আমি তো এখন পারছি না হাঁটাচলা করতে, কিন্তু এটার পরে আসলে আমি যদি পারবো কি পারবো না সেটা আমাকে সেটার উপর ডিপেন্ড করে দিবে, সেটা কিন্তু দেখেনি অফিস। কিন্তু আমার হচ্ছে মানে আমার স্কিল বা আমার নলেজ বা আমার ক্যাপাসিটি এই জিনিসটাকে কনসিডার করে কিন্তু আমাকে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, এবং আমার কিন্তু রিকভারিটা খুব তাড়াতাড়ি হয়েছে। মনে হচ্ছে যে না আমাকে তো রিকভার করতে হবে দ্রুত, এটা করে তো আমাকে ওইটাই জাম্প করতে হবে। সো এই যে মোটিভেশনটা, এই যে এনার্জিটা, হ্যাঁ, এটা আপনি তখনই পাবেন যখন আপনার সিচুয়েশনটা আরেকজন বুঝবে, আপনাকে সাপোর্ট করবে, আপনি যখন ওইটা ওন করতে পারবেন। তো আপনি যেটা বললেন যে একটা আসলে সেফ প্লেস, মানে ফ্যামিলি বলবো না, সেটা হচ্ছে সেফ কমফোর্ট জোন, যখন ওই যে জায়গাটা আমার নিজের মনে হবে ওই কাজটাকে আমি ওন করতে পারবো, এটা আর কি। কর্মক্ষেত্রে এই জন্য একজন আরেকজনের প্রতি মানে এই সাপোর্টটা, এই সহানুভূতিটা, এমপ্যাথির জায়গাটা না খুব ইম্পর্ট্যান্ট কর্মক্ষেত্রে। কারণ দিনের কিন্তু ম্যাক্সিমাম সময়টা আমরা বাসায় কতটুকু সময় কাটাই, আমরা কতটুকু সময় আমরা অফিসে কাটাই, একটু চিন্তা করে দেখেন, ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমরা অফিসে দিচ্ছি। তো ওই জায়গাটায় যদি কমফোর্টটা না থাকে, ওই জায়গায় যদি আসলে ওই ওনারশিপ বা ওই একজন আরেকজনকে বোঝার জায়গাটা না থাকে, তাহলে কিন্তু আমার সারাটা দিন ভালো যাবে না। আমার সারাটা দিন কিন্তু কাজগুলো আমি এনজয় না করে বার্ডেন ফিল করব তখন। হ্যাঁ, আমার মানে আরও ডিমোটিভেশন কাজ করবে। তো সারাদিন পরে কিন্তু আমার একটা মনে হবে যে আমার এনার্জি ড্রেইনড হয়ে যাচ্ছে, আমার মেন্টাল ফ্যাটিক তৈরি হচ্ছে। কিন্তু সেম সারাদিনের ওই ওয়ার্ক প্লেসটা আপনাকে যখন একটা ওয়েলকামিং একটা ফিলিং দিবে, একটা ওয়ার্মথ দিবে, একটা মানে কম্প্যাশন দিবে, তখন কিন্তু ওই জায়গাটাই আপনার জন্য আবার পজিটিভ এনার্জি তৈরির জায়গা হয়ে যাবে। সো ওইটাই আন্ডারস্ট্যান্ডিং, সাপোর্ট, এমপ্যাথি, এই জিনিসটা আপনার একদম দুইটা দিক নিয়ে যেতে পারে। হয় আপনি ডানে আছেন, না হলে আপনি বায়ে আছেন, হয় ব্ল্যাক অর হোয়াইট, এই দুইটা সিচুয়েশনে আপনাকে আসলে ড্রাইভ করতে পারে।
আমি আপনাকে একটা এক্সাম্পল দিই এবার। আপনারটা শুনে আমার অনেকক্ষণ ধরে মনে হলো এই কথাগুলো যে হ্যাঁ এটা সত্যিই তাই। আমার লাস্ট ইয়ার একটা সার্জারি হয় এবং আমি ধরেই নিয়েছিলাম সার্জারির সময়টাতে যে আমি হয়তো 15-20 দিনের ছুটি আমার প্রয়োজন পড়বে, এবং এটাও আমি ভেবে নিয়েছিলাম যে আমার হয়তো আরও বেশি লাগতে পারে রিকভার করে সুস্থ হয়ে উঠতে। তো পরবর্তীতে যেটা হয়, আমার সার্জারির ঠিক ওই সময়টাতে আমার কলিগস অ্যান্ড আমার HR প্রত্যেকে এত বেশি খোঁজখবর নিয়েছেন এবং আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে। এবং আমার কাছে যে বিষয়টা খুব ভালো লাগে তখন আমাদের যিনি গ্রুপ HR, তিনি আমাকে এটা জানান যে তোমার দরকার হলে তুমি আরও ছুটি নাও। মানে আমার ইনিশিয়ালি 15 দিনের ছুটি, এরকম 13 দিনের ছুটি নেওয়া হয়েছিল, যে তুমি আগে সুস্থ হও তারপরে কাজ করা যাবে। এটার পাশাপাশি তিনি আমাকে এটাও বলেছিলেন মনের জোর বাড়াও, এত সময় লাগবে না সুস্থ হতে, তুমি সুস্থ হয়ে যাবে, অ্যান্ড আই নো ইউ আর স্ট্রং এনাফ। তো এই যে আপনি বলছিলেন না, আমি তখন খুব কানেক্ট করছিলাম যে হ্যাঁ, একদিক থেকে সে কিন্তু আমার প্রয়োজনটাও বুঝছিল যে হয়তো বা আমি এখানে দ্বিধায় পড়তে পারি কিনা, চিন্তায় থাকতে পারি কিনা যে এতদিন অফিস আমাকে ছুটি দেবে কিনা, সেই জায়গাটাও তিনি যেমন আমাকে নিশ্চয়তা দিয়েছেন, পাশাপাশি আমাকে এটাও বুঝিয়েছেন যে এতদিন তোমার লাগবে না, দ্রুত সুস্থ হয়ে ওঠো। এই যে মনোবলটা দেওয়া, এই ব্যাপারটাও কিন্তু ছিল। এবং যেখানে আমি চিন্তা করছিলাম যে আমি বোধহয় 1 মাসের আগে বেড থেকে উঠতে পারবো না, এরকম একটা মানসিক জায়গায় আমি চলে গিয়েছিলাম। মানে আমি খানিকটা ট্রমাটাইজড ছিলাম, কিছু ঘটনা ঘটেছিল ওই ডিউরিং মাই সার্জারি, এবং ওইগুলো নিয়ে আমি খুব বেশি একটু ভেঙে পড়ি। তো যাই হোক, আমি অন মাই 10th days আমি কিন্তু অফিস শুরু করি, এবং অফিস শুরু করার আগে ঠিক হয়তো 2 দিন আগে আমার সব কলিগ আমাকে দেখতে যায়, এবং গিয়ে সেদিন আমাকে তারাও বলেছিল যে আপনি আরও ছুটি নেন, সুস্থ হন, এত তাড়াহুড়োর দরকার নেই অফিস করবার। কিন্তু আমার কেন জানি না ওই দিন আরও বেশি করে মনে হলো যে আমি তো বাসায় একাই থাকি, আমার কেন জানি না সুস্থ হতে মনে হচ্ছে সময় লাগছে, কিন্তু এরা আমাকে এত মানে এনার্জি দেয় এবং ওদের সাথে কথা বলতে আমার এত ভালো লাগে, আমার মনে হয় যে আমি অফিস শুরু করলে আরও দ্রুত সুস্থ হয়ে যাব। এবং আমি না পরিবর্তনটা সত্যি দেখেছি, কারণ আমি বাসায় রেস্ট নিচ্ছিলাম, নিয়ম মাফিক হাঁটাচলা করছিলাম, খাওয়া দাওয়া ঠিকঠাক রুটিন মতো হচ্ছিল, কিন্তু আমি ওই 9 দিনে যতটুকু না রিকভার করতে পারি, তার পরবর্তী 2 দিনে আমি না অনেক সুস্থ বোধ করি এবং আমি মনের জোরটা পাই, কারণ আমি একদিকে হাঁটাচলা করছি একটু বেশি, যাওয়া আসা করছি অফিস টু বাসা, প্লাস সবার সাথে কথা বলছি, সময়টা ভালো কাটছে। তো এনভায়রনমেন্ট ডাজ ম্যাটার, এবং এই এনভায়রনমেন্টটা তখনই সুন্দর মনে হয় যখন ওই এনভায়রনমেন্টে থাকা মানুষগুলো আপনার প্রতি ওই সহানুভূতিশীল হয়। একদম। তো আমার খুব মনে হচ্ছিল আপনার এই ঘটনাটা শুনে যে হ্যাঁ, এটা তো আমিও এক্সপেরিয়েন্স করেছি, এটা আসলেই তাই, এটা সবার ক্ষেত্রেই সমানভাবেই বোধহয় কাজ করে। একদম একদম। যারা দেখছেন আমাদেরকে এবং শুনছেন 92.4 FM টিউন করে অথবা রেডিও স্বাধীনের অ্যাপ থেকে বা ওয়েব থেকে, যারা দেখছেন আমাদেরকে রেডিও স্বাধীনের ইউটিউব বা ফেসবুক থেকে লাইভে, সবাইকে আরও একবার বলতে চাই আমরা রয়েছি রেডিও স্বাধীনের মানসিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন তুমি বলো আমরা শুনছি নিয়ে। অ্যান্ড দিস শো ইজ ব্রট টু ইউ বাই সেনোরা। সেনোরা আমাদেরকে বলে সবসময় সংকোচ বোধকে পাশ কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে সচেতনভাবে। এবং একটা বিষয় আলাদা করেই সেনোরা সব সময় বলে থাকে, সেটা হচ্ছে আমরা মেয়ে শিশুর পিরিয়ডের আগে তাকে এই বিষয়টাতে জানাতে ভীষণ দ্বিধা বা সংকোচ বোধ করি। আমরা মনে করি যে সময় হলে সে এমনিই শিখে যাবে, এমনিতেই বুঝে যাবে, কিন্তু যখন অজানা একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে তাকে যেতে হয় তখন সবার ক্ষেত্রে এই বিষয়গুলো সহজ হয় না। কোনো একজন কন্যা সন্তানের মনের উপরে এটা একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে, ভয়ের একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তার জন্য, যেখান থেকে বেরিয়ে আসতে, যেই মানসিক বিপর্যস্ততা কাটিয়ে উঠে তাকে স্বাভাবিক হতে বছরের পর বছরও সময় লেগে যায়, অনেক সময় হয়তো বা সেটা সে কখনোই পারে না। তো একজন বাবা মা বা পরিবারের সদস্য হিসেবে আমরা নিশ্চয়ই সেটি চাই না। তো কথা বলতে হবে তার সাথে, প্রাথমিক যে জ্ঞানগুলো রয়েছে বিষয়গুলো নিয়ে কথা বলাটা ভীষণ জরুরি। আর এই জন্যই সেনোরা আমাদের বলে সংকোচবোধ কাটিয়ে উঠবার কথা। হ্যাঁ, চাইলে সেনোরার সাহায্যও নিতে পারছেন, একটা টোল ফ্রি নম্বর শেয়ার করছি 0800088800। আমি আবারও যাব অতিথির কাছে, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন কলার আছেন, আমরা একটু কলটা নেই। হ্যালো হ্যালো হ্যালো, জি আপু, কে বলছেন, কেমন আছেন? আচ্ছা আমি শিমুল বলছি বসুন্ধরা থেকে। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি, ঈদ মোবারক। আচ্ছা, আমার একটা আসছেন, সেটা হচ্ছে
মানে এটা আমি আমি দুইটা কোশ্চেন করব, একটা হচ্ছে আমার নিজের আর একটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। হ্যাঁ, আচ্ছা তো ফার্স্ট হচ্ছে আমি আমার ব্যাপারটা কনসার্ন করি, দ্যাট ইজ আমার লাস্ট 2 মান্থস ধরে এমন হয়েছে, মানে আমি আগে থেকে অনেক বেশি ওভার থিঙ্কিং করতাম, মানে যে কোনো জিনিস নিয়ে না আমি নেগেটিভ জিনিসটা আগে ভাবি। তো আচ্ছা, sometimes আচ্ছা। এটা আমি শিখেছিলাম যে একটা জিনিসের নেগেটিভ জিনিসটা ভেবে থাকলে, মেন্টালি প্রিপেয়ার থাকলে, সেটা রেজাল্ট যদি নেগেটিভ হয় এটা সহজে মানা যায় এবং ওটাকে অ্যাবজর্ব করা যায়। তো আমার ইদানিং হয়েছে, মানে আমি মনে হয় ওভার থিঙ্কিং এর মাত্রাটা এত বেশি বাড়ায় ফেলছি, আমার কোনো কিছুই ভালো লাগে না। নর্মালি আমার এমনি কোনো প্রবলেম নাই, কোনো জিনিস নিয়ে আমি ওভার থিঙ্কিং বেশি করতেছি, আচ্ছা এটা আচ্ছা একটা কারণ। আর সেকেন্ড থিং হচ্ছে যে জিনিসগুলো আমার রেগুলার হ্যাবিট ছিল, যে মানুষগুলোর সঙ্গে আমি অলওয়েজ কনভারসেশন করতাম, যাদের প্রেজেন্স আমাকে হ্যাপি করতো, আমার ইদানিং তাদের কাউকে দেখতে ইচ্ছে করে না, মানে ভালো লাগে না। মানে আচ্ছা। আমার কোনো মানুষ আমার জন্য ভালো কিছু করেছে সেটা আমার এখন মাথাতেই আসে না। কোনো একটা মানুষ দেখলে আমার শুধু সবসময় এটা রিভাইন হইতে থাকে যে ওই পার্সনটা আমার সাথে কখনো কোনোদিন ইনজাস্টিস করেছিল কিনা, সেটা 10 বছর আগে হোক, 20 বছর আগে হোক, বা আর্লি চাইল্ডহুড হোক, বা ইয়াং এজে হোক। এখন তো আমি মাঝবয়সী। তো এই আচ্ছা। জিনিসটা হচ্ছে, এখন আমার মানুষের শুধু নেগেটিভ জিনিসগুলো আমার মাথায় বেশি কাজ করে। সেটা আমার ফ্রেন্ড হোক, আমার ছোট বোন হোক, আচ্ছা এই ফ্রেন্ড তো আমাকে একদিন খারাপ বিহেভ করছিল, বা এই ফ্রেন্ডের কাছে আমি কখনো হেল্প চেয়ে পাই নাই, হতে পারে সেটা সে কোনো কারণে করতে পারে নাই, বাট আমার কাছে এখন মনে হচ্ছে যে শুধু মানুষের নেগেটিভ জিনিসগুলো বেশি আমার সামনে আসে এবং আমি কাউকে নিতে পারতেছি না। আমি উইলিংলি কারোর সাথে যে মিশবো, আমার সে আগ্রহটাই আর হচ্ছে না, আমার কাউকেই ভালো লাগতেছে না। ফার্স্ট থিং হচ্ছে এটা। আমার একটা ছোট ভাই যার সঙ্গে আমি আমার লাইফের সবকিছু শেয়ার করি, আমার ওকেও গত 21 দিনের মধ্যে আমার কোনো কনভারসেশন হয় নাই। বা আমার ফ্রেন্ড যাদের সঙ্গে আমি সবসময় মিশি, আউটিং এ যাই, তাদের সঙ্গে আমার ভাল লাগে না, মানে কারোর সঙ্গে আমার মিশতে ভালো লাগে না। বাট আমি নিজে নিজে যে খুব আনহ্যাপি আছি, নট লাইক দ্যাট। আমার কনজিউমার লাইফ গুড গোয়িং, আমার প্রফেশনাল লাইফ অলসো ইজ গুড গোয়িং, বাট আমার এই যে মানুষগুলোর সাথে আমি হ্যাবিচুয়েটেড ছিলাম এতগুলো বছর, তাদের কাউকে আমার ভালো লাগতেছে না। শুধু তাদের নেগেটিভ জিনিসটা আমার মাথায় কাজ করতেছে, যে আমাকে এই কথা বলেছিল, আমি কষ্ট পেয়েছিলাম, বা এই কারণে তার কাছ থেকে আমি কোনো কিছু পাইনি, বা আমি ডিসহার্টেড ছিলাম। মানে শুধু নেগেটিভ জিনিসগুলো রিভাইন হচ্ছে। ইভেন এটা আমার প্যারেন্টস এর ক্ষেত্রেও হচ্ছে। আমার আচ্ছা, বাবা মা আচ্ছা। হয়তো কোনো কারণে আমি ভুল করেছিলাম, আমাকে শাসন করেছিল, বাট আমার ওই পজিটিভ দিকটা মাথায় আসতেছে না, শুধু নেগেটিভটাই আসতেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপু যে আপনি শেয়ার করেছেন আপনার বর্তমানে আসলে আপনি যে বিষয়টা নিয়ে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। একটু কি বলতে পারেন যে আপনার এই যে যেটা ওভার থিংকিং এর প্যাটার্নের কথা বললেন, হ্যাঁ? এটা মানে কতদিন ধরে হচ্ছে? ওভার থিঙ্কিং আমি চাইল্ডহুড থেকে, ছোটবেলা থেকে সবকিছুই আমি অনেক, মানে আমাকে আমি একটু আর্লি ম্যাচিউর, মানে অনেক বেশি চিন্তা করি সবকিছু নিয়ে। একটা কিছু হইলে অনেক দূর পর্যন্ত চিন্তা করে ফেলি। হ্যাঁ, আমার এটা ছোটবেলা থেকেই হ্যাবিট। দেখা যাচ্ছে একটা কিছু হইলো, এটা নিয়ে আমি অনেক বিশাল কিছু, বাংলা সিনেমার মতো অনেক চিন্তা করে ফেলি। একটা সময় গিয়ে সেটা ওরকম চিন্তার মতো করে ম্যাক্সিমাম সময়ই হয় না। সবকিছু তো বাই ন্যাচারালি অনেক সময় দ্যাট উইল নট হ্যাপেন অ্যাজ লাইক আই থট। দেখা যায় অনেক সময় ডিসহার্টেড হইতাম। তো একটা সময় এগুলোকে অ্যাবজর্ব করতে পারতাম যে আমি যেটা চিন্তা করছি এরকম তো সবকিছু হবে না, হবে আমাকে ওটা মেনে নিতে হবে। এটা আমি একটা সময় মেনে নিতাম বা মেনে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যেটা চিন্তা করতেছি ওইভাবে আমি অ্যাকশন প্লে করতেছি, ওরকমই ঘটতেছে। বাট ইদানিং এমন হচ্ছে যে মানে ওভার থিঙ্কিং এর লেভেলটা অনেক বেশি, এবং ওভার থিঙ্কিং থেকে আমি পজিটিভ কিছু চিন্তাই করতেছি না। আমার বুঝতে পারছি। প্রিভিয়াসলি ঘটে যাওয়া নেগেটিভটাই মাথায় আসছে, যাতে এই মানুষটা তো আমার সঙ্গে এরকম করেছিল, এটা করেছিল, ভালো যে কিছু করছে ওটা আমাকে খুব কম টাচ করতেছে। বুঝতে পারছি। যে সে আমার জন্য কখনো ভালো কিছু করে নাই, মাস্ট বি হি অর শি সামথিং ডিড ফর মি, বাট ওটা আমাকে টাচ করতেছে না। নেগেটিভ গুলোই আমার সামনে বেশি প্রেজেন্স হচ্ছে এবং এই মানুষগুলোকে আমার ভালো লাগতেছে না। বাট আমি কিন্তু নিজে নিজে খুব হ্যাপি আছি। আমার রেগুলার লাইফ যেরকম, সকালবেলা অফিস, ফ্রেন্ডস, আমি আড্ডা দিচ্ছি একা, আমি কফি খাচ্ছি একা। আগে হয়তো এখানে আমার 2টা ফ্রেন্ডস থাকতো, আমাকে ডাকতেছে যে আসো আমরা বসি, যাচ্ছি না কেন কোথাও, আউটিং এ যাচ্ছি, বাট যাওয়ার পরে 5 to 10 মিনিটস আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছি। ওদের প্রেজেন্স আমার ভালো লাগতেছে না, ওদের উপরে অপমান করে ফেলতেছে। আচ্ছা তুমি তো আমাকে এইটা নিয়ে খারাপ করছিলা, তুমি তো এটা করছিলা, কেন করছিলা? যেটা হয়তো আগে বলার আগে আমি ভাবতাম এই মানুষটাকে আমি সামনাসামনি কিছু একটা কথা শোনাবো, সে তো খারাপ ভাবে কষ্ট পেতে পারে। রাইট নাও আমি অন্য মানুষের কথা চিন্তাই করতেছি না। আই এম জাস্ট অনলি থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, যে হোয়াট দ্য থিংস মেক্স মি হ্যাপি, আই এম জাস্ট ডুইং দ্যাট।
আমি অন্য কোনো মানুষের কথা আমার চিন্তাই আসতেছে না। বুঝতে পারছি। এখানে প্যারেন্টস বলেন, আপন ভাই বোন বলেন, কারোর জন্যই আসতেছে না। বুঝতে তারা পেরেছি। কখনো আমার সঙ্গে খারাপ করছে সেটাই শুধু আসতেছে। মানে এখানে আপনার ২টা প্যাটার্নের কথা বললেন। একটা হচ্ছে যেটা আপনার ওভার থিংকিং কোনো বিষয় নিয়ে, আর আরেকটা যেটা রিসেন্টলি আপনার ভিতরে ডেভেলপ করেছে যে এই যে মানুষের সম্পর্কে আসলে একটা নেগেটিভ অ্যাটিটিউড, এবং এখানে হচ্ছে যে আপনার ছোট ছোট ব্যাপারগুলোকে আপনি মানে মন থেকে ফরগিভ করতে পারছেন না, জি, তাই তো? সো এই আমি সেকেন্ড ব্যাপারটার থেকে একটু আসি, সেকেন্ড ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ছোট্ট একটা কোয়েশ্চেন করব। এই ইস্যুগুলো নিয়ে না আসলে অনেক লম্বা সময় আসলে কথা বলা যায়। আমি যেটা সবসময় বলি যে আমাদের আচরণগুলোর পিছনে না কোথাও কোনো কোর ইস্যু আছে, কোনো রুট আছে, যেখান থেকে আসলে আমার এই আচরণগুলো এখন মানে এই রিপ্রেজেন্টেশনগুলো হচ্ছে কোনো বিলিফ, কোনো থট, কোনো কিছুর আচরণগুলো। তো এই যে আপনি যেটা বললেন যে অনেককে ফরগিভ করতে পারছেন না, আমি এখানে একটা ছোট প্রশ্ন করব যে একটু ভেবে দেখেন তো, আপনার যেমন খুব কাছের ২-১ জন মানুষের কথা বললেন, হ্যাঁ, তো এরা আপনার সাথে কি কি খারাপ করেছে এটা তো আপনার মাথায় কাজ করে, তাই না? যে আমার সাথে এটা খারাপ করেছে, এটা আপনি চিন্তা করলেই মোটামুটি একটা লিস্ট আপনার কাছে চলে আসবে, আসে। এবার আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, এই মানুষগুলোর সাথেই বা আপনার আশেপাশের কারোর সাথে আপনি কি কখনো মানে কনসিয়াসলি অর আনকনসিয়াসলি কখনোই কি আপনার দ্বারা তারা কখনো হার্ট হয়নি? বা আপনি কি সবসময় পারফেক্ট বা সঠিক আচরণটা সবার সাথে করেছেন বা সম্ভব হয় করা? রাইট। আমি মেবি মানে আমি তো সবাইকে সবসময় হ্যাপি করতে পারবো না, বাট আমার একটা সহজাত স্বভাব, আমি সবার ভালো করতে যাই। এটা আমাকে চারপাশের মানুষ তো বলে যে তুমি সবার বেশি ভালো করতে যাও এবং শেষ পর্যন্ত যে নিজে হচ্ছে মানে একদম বাংলা কথা যে বাসটা খাও, এরকম আমার সঙ্গে অলওয়েজ হয়েছে। এবং আমি সার্কমস্টেন্সিয়ালি দেখলাম আমি সবার জন্য এত কিছু করে ফেলি, বাট আমার প্রয়োজনে আমি তাদের প্রেজেন্সটা কম পাই। মানে কম পেতে এখন আমি অনেক বেশি রুড হয়ে গেছি। ওকে, মানে আমি যার সঙ্গে কথা বলতেছি আমার এই কনভারসেশনটা আমি কিন্তু খুব রুডলি বলতেছি, আমি আই ক্যান ফিল দ্যাট যে আমি খুব রুডলি বলতেছি, বাট এটা আমার স্বভাব হয়ে গেছে। মানে আমি কিছু করতে পারছি না। ভিতরের একটা কষ্ট আসলে ওটা আপনাকে তাড়া করে, যেটা থেকে আপনি আসলে এই কথাগুলো বলছেন। তো আমি বুঝতে পারছি এই জায়গাগুলো। তো এখানে হচ্ছে যে আমার মনে হয় যে কোনো না কোনো কিছু মানে কোনো না কোনো ঘটনা বা কোনো না কোনো কিছু এক্সপিরিয়েন্স কি এটার পিছনে কাজ করছে বলে আপনি মনে করেন যে এই জিনিসগুলো থেকে আসলে আমার এই ধরনের চিন্তাগুলো তৈরি হয়েছে বা আমি এভাবে ভাবতে শুরু করেছি? এটা মেবি মানে খুব যে মানে ফার্স্ট হচ্ছে কি, ধরেন যে মানুষটা অনেক বেশি কাছে থাকে, যে মানুষটা অনেক বেশি আপন থাকে, সেটা আমাদের হাজবেন্ড হতে পারে বা অনেক মেয়ের বয়ফ্রেন্ড থাকে, বয়ফ্রেন্ড হতে পারে, হাজবেন্ড হতে পারে। তো আমি পার্টিকুলারলি যাচ্ছি না, সেই জায়গাতে দেখা যায় যে সামটাইম যে মানুষটা থেকে আমি কখনোই বাজে বিহেভ বা বাজে কোনো কথা মানে এক্সপেক্ট করি নাই, সামহাও হয়তো ওইখান থেকে কোনো একটা আনকনসিয়াসলি সে হয়তো বা পরিস্থিতির শিকারে আমার সঙ্গে খারাপ একটা কিছু বলছে। তো হতে পারে যে ওইটা আমি হয়তো বা নিতে পারি না, আচ্ছা ও এরকম করে খারাপ বললো, আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ যে, সবচেয়ে আপন মানুষ যে, যিনি আমাকে এতদিন ধরে আদর যত্ন করে রাখছে, সেই মানুষটা খারাপ বলছে, মানে আমার চারপাশে সবাই আমার সঙ্গে খারাপ করতেছে, এটা একটা কারণ হতে পারে। বাট আমি ট্রাই করছি ফিগার আউট করার, বাট এটা আমার মানে ওকে, আমি ক্লিয়ার না, মানে যেটা হচ্ছে যে আপনার ক্লিয়ার না, মানে ২-১টা এক্সপিরিয়েন্স থেকে আপনি ব্যাপারটাকে জেনারেলাইজ করে ফেলছেন সবার প্রতি অনেক ক্ষেত্রে এটা হচ্ছে। তো এই জায়গাটা নিয়ে আমার যেটা মনে হচ্ছে আপু, যে হয়তো বা কাজ করার অনেকগুলো জায়গা আছে। কারণ আপনি যেটা বলছিলেন না যে চাইল্ডহুড থেকেই আপনি আসলে অনেক বেশি চিন্তা করা বা কোনো কিছু নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যাওয়া, হ্যাঁ, এই জায়গাটাতে মানে কেন আপনার কাছে, আপনি বললেন না যে চাইল্ডহুড থেকে আপনার মানে ম্যাচুরিটিটা একটু বেশি, মানে আপনি দ্রুত ম্যাচিউর হয়েছেন এরকম বলেছেন। তো এটা আসলে কি কারণে, এটার পিছনে কোনো রিজন আছে নাকি আপনার এনভায়রনমেন্টটা কেমন ছিল যেটা আপনাকে আসলে ম্যাচিউর করেছে? হ্যাঁ, মানে আপনি ম্যাচিউর হয়েছেন আমি বলবো না, যে আপনাকে আপনার এনভায়রনমেন্টটা ম্যাচিউর করেছে, বা এই যে একটা বিষয়কে এত দূর পর্যন্ত ভাবানো, ভাবতে শেখানো, এটার আসলে পেছনের কারণগুলো কি, এখানে মনে হয় কিছু না কিছু খুঁজে বের করার জায়গা আছে। হ্যাঁ, আর
ওভার থিঙ্কিং নিয়ে আপনি মানে নিজে নিজে ম্যানেজমেন্টের জন্য আমি যেটা বলবো যে এগুলো নিয়ে আসলে একটু দীর্ঘ সময় কাজ করা প্রয়োজন। তবে আজকে কলের থ্রুতে আমি যেটুকু আপনাকে বলবো যে ছোটো হয়তো বা ম্যানেজমেন্ট বা যেগুলো আপনি একটু প্র্যাকটিস করতে পারেন, সেটা হচ্ছে যে একটা বিষয় নিয়ে যখন আপনি নিজে বুঝতে পারছেন যে আপনার অনেক বেশি দুশ্চিন্তা হচ্ছে বা আপনি ওভার থিঙ্ক করছেন, অনেক বেশি চিন্তা করছেন অনেক দূর পর্যন্ত, সো ওইটার একটা কাট অফ পয়েন্ট তৈরি করতে পারেন। কলটা কেটে গেল, হ্যাঁ একটু লম্বা কল ছিল। তো এবং ওনার আরো একটা প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলেন, ভাইয়ের ব্যাপারে একটা কথা বলতে চেয়েছিলেন। তো আমরা হয়তো আরো কিছুক্ষণ আছি, যদি কলটা আবারও আসে আমরা কথা বলতে পারবো। তো যেটা বলছিলাম যে ওভার থিঙ্কিংয়ের যেটা যে নিজে একটা কাট অফ পয়েন্ট তৈরি করা, যখন নিজেই বুঝতে পারছি যে এটাকে নিয়ে আমি অনেক বেশি চিন্তা করছি, তো ওখানে আসলে আমি নিজেকে থামানো এবং নিজেকে মানে অটো সাজেশন অটো ডিরেকশন দিয়ে থামানো যেতে পারে। এবং আরেকটা যেটা জিনিস যে যেই চিন্তাগুলো করছি ওটাকে নিয়ে একটু ভাবা যে এগুলো কি শুধুই আমার চিন্তা, এগুলো কি আমার রিয়েলিস্টিক থট, না এইটা আসলে নেগেটিভ থট যেটা অটোমেটিক্যালি সবসময় আসছে, যেটাকে আমি আসলে সব সময় প্র্যাকটিস করছি দেখে আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে প্রতিটা জিনিস নিয়ে ভাবা। এবং আপনি কিন্তু নিজেই বুঝতে পারছেন যে আপনি ওভার থিঙ্ক করেন, আপনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই কনসিয়াস এবং আপনি আগের তুলনায় এখন বেশি করছেন সেটার ব্যাপারেও আপনি অ্যাওয়ার। তাহলে এই জায়গাটা নিয়ে কিন্তু আপনার কাজ করার সুযোগ আছে যে এই চিন্তাগুলোকে আসলে কতটুকু বাস্তবসম্মত চিন্তা, যখনই চিন্তাগুলো আসছে চিন্তাগুলোকেই প্রশ্ন করা যে চিন্তাগুলো আসলে কতটুকু বাস্তবসম্মত, কতটুকু রিয়েলিস্টিক থট। যদি মনে হয় যে না রিয়েলিটির সাথে মেলে না, তাহলে অবশ্যই এটাকে নিয়ে আবার একটু ভেবে দেখা যে বাস্তবতার সাথে বা আপনার এক্সপিরিয়েন্সগুলোর সাথে মিলিয়ে আসলে এইটা পজিটিভ থট কিভাবে হতে পারে, পজিটিভ কি চিন্তা করা যেতে পারে, আপনার দিক থেকে অ্যাকসেপ্টেন্সিটা কিভাবে আসতে পারে, সেটা নিয়ে আপনি একটু ভেবে দেখতে পারেন। আর যেটা হচ্ছে যে আপনি মানুষের ক্ষেত্রে বলছিলেন, এখানে যেটা মনে হচ্ছে যে কোথাও না কোথাও কিছু না কিছু আপনাকে ট্রিগার করছে, যার কারণে আপনি সবার ক্ষেত্রে একদম জেনারেলাইজ করে ফেলছেন ব্যাপারটাকে। তবে যে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম, কোয়েশ্চেনটা আসলে অ্যান্সারটা এরকম হয় সাধারণত যে আপনি যদি একটু ভেবে দেখেন যে যখন আমি আসলে মানুষের খারাপ দিকগুলো চিন্তা করছি যে তার এই দিকগুলো খারাপ, সে আমার সাথে খারাপ করেছে, কখনো আসলে নিজের প্রতি ফোকাস করা যে কখনো না কখনো এই মানুষটার সাথেও আমি হয়তো বা মনে করছি আমি ভালো করেছি, কিন্তু এই মানুষটা কি আমার কাছ থেকে কখনো হার্ট হয়নি, কখনো কি আমার কোনো আচরণে কষ্ট পায়নি, হয়তো বা আপনি ইন্টেনশনালি করেননি। সেম আপনার সাথেও হয়তো বা অনেকে এমন কিছু করেছে তাদের ইন্টেনশন ভালো ছিল, কিন্তু আপনি রিসিভ করেছেন যেভাবে সেটা আপনাকে হার্ট করেছে। এইরকম কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স হয়ে থাকে। তো একটু খেয়াল করলে দেখবেন যে আমরা মানুষের যে খারাপ দিকগুলোর জন্য আমরা মানুষকে ফরগিভ করতে পারি না, মাফ করতে পারি না, সে অনেক খারাপ দিকগুলো কিন্তু আমার মধ্যেও আছে, যেগুলো কিন্তু আমিও হয়তো বা মানে কখনো ইন্টেনশনালি বা আনইনটেনশনালি বা আনকনশিয়াসলি আমি কোথাও না কোথাও অ্যাপ্লাই করে ফেলছি, যেটাতে মানুষ হার্ট হচ্ছে। আমি হয়তো বা পজিটিভলি বলছি বা ভালো বুঝিয়ে বলছি, কিন্তু মানুষ হার্ট হয়ে যাচ্ছে। সো ওই জায়গাগুলোর সাথে না জিনিসগুলোকে একটু মানে নিজের জায়গাগুলোকে একটু কনসিডার করা, একটু ওই জায়গাগুলোকে অল্টারনেট করে একটু অ্যাকসেপ্টেন্সির জায়গাটা বাড়ানো। আর যদি মনে হয় যে না এই জায়গাটা সিভিয়ারিটির দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্টের হেল্প নেওয়া। দ্যাটস রিয়েলি ইম্পর্ট্যান্ট, একজন প্রফেশনালের হেল্প নেওয়াটা। দেখছেন আপনারা মানসিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন তুমি বলো আমরা শুনছি, অ্যান্ড দিস ইজ ব্রট টু ইউ বাই সেনোরা। এই পর্যায়ে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। তুমি বলো আমরা শুনছি, স্বাধীন কাউন্সেলিং শো। Brought to you by Sonora.
তুমি বলো আমরা শুনছি স্বাধীন কাউন্সেলিং শো। Brought to you by Sonora. বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাই রেডিও স্বাধীনের বিশেষ আয়োজন, যেখানে কথা হয় মানসিক স্বাস্থ্য নিয়ে। হ্যাঁ, সেই শোয়ের নাম জানেন নিশ্চয়ই, তুমি বলো আমরা শুনছি, অ্যান্ড দিস শো ইজ ব্রট টু ইউ বাই সেনোরা। হ্যাঁ, আমাদের এই আয়োজনের নামটা এমন কারণ আমরা চাই আপনারা আপনাদের মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করুন। ঠিক কী অনুভূতি আপনার মধ্যে এই মুহূর্তে কাজ করছে, মনটা একটু খারাপ কিনা, বা কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কিনা, কনফিউশনে পড়ে আছেন কিনা, যে কোনো কথা শেয়ার করতে পারছেন ফোন কলের মাধ্যমে। 09666924924 এই নম্বরটিতে আমাদের সাথে কথা বলবার সুযোগ রয়েছে। হ্যাঁ, পরামর্শ দেবেন আমার সঙ্গে থাকা অতিথি সাদিয়া সুলতানা। এবং এই ঈদের সময়টাতে নিশ্চয়ই প্রত্যেকেরই মন ভীষণ ফুরফুরে, ভীষণ আনন্দেই কাটছে, কিন্তু অনেক বিষয় থাকে এই ঈদ বা উৎসবকে ঘিরেই যেগুলো আমাদের মনটাকে একটু হলেও ভেঙে দেয়, মন খারাপের কারণ হিসেবে দেখা যায়। এবং এই যে আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, আরও একবার বলতে চাই, অন্যের প্রতি সহানুভূতিশীল হচ্ছি কিনা। এই সহানুভূতিশীল হবার জায়গাটা কিন্তু উৎসবের সময়টাতে অনেক বেশি জরুরি হয়। এবং সেই জায়গাটাতেই এখন আমি আমার এই আয়োজনের শেষ ভাগে আপুর কাছে যাব। শেষ ভাগ বলছি কারণ আমরা একেবারেই মোটামুটি শেষ দিকটাতে রয়েছি, এবং সেই সময়টাতে আপুর কাছে জানতে চাই, বা উৎসবকালীন সময়টাতে কাজ ভাগাভাগি করবার একটা ব্যাপার থাকে। জেনারেলি যারা একটু বড় পরিবার, দেখা যায় যে ঈদ কিন্তু সবাই একসাথে করেন, এবং আমাদের এই শহুরে জীবনটাতে দেখা যায় যে আমরা কিন্তু ঈদগুলো গ্রামে গিয়ে করি, পুরো পরিবারের সবাই একসাথে হয়ে। তো তখন একটা পরিবারে যখন এতগুলো মানুষ, আমি একদম একটা সিনারিওই ব্যাখ্যা করছি, যে একটা পরিবারে হয়তো বা 15 জন মানুষ একসাথে হয়েছে ঈদটা উদযাপন করবার জন্য, তখন বাড়ির আবারও ঘুরে ফিরে সেই সাংসারিক জীবনে একটু ফেরত যাচ্ছি, বাড়ির বউদেরকে আসলে কাজের দায়িত্বটা তো দেওয়া হয়, তাই না? সেটা রান্না হোক, অতিথি আপ্যায়ন হোক, বিভিন্ন ব্যাপারগুলো। কিন্তু অনেকেই কিন্তু দেখা যায় যে হয়তো বা একটু অসুস্থ, সেটা শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে। কেউ হয়তো সারা বছর কাজের ভীষণ চাপের মধ্যে থাকে, ঈদের সময়টা মানে তার জন্য একটুখানি আরাম করবার জায়গা, এক্সপেকটেশনটা নিয়ে সে যাচ্ছে। কিন্তু যখন গিয়ে ওই কাজের দায়িত্বগুলো তার উপরে পড়ছে, তার তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার একটা জায়গা তৈরি হচ্ছে। অন্যদিকে অপর প্রান্তে হয়তো বা কেউ একজন এই কাজগুলো করতেই ভালোবাসে, তাই না? তো এই জায়গাটাতে যে আমি যদি আমার এই কাজটাতে আসলেই কমফোর্টেবল থাকি, আমার জন্য যদি দায়িত্বটা খুব একটা বড় সড়ো না মনে হয়, তাহলে অন্য একজন মানুষ যার জন্য এই কাজটা আসলেই একটু কষ্টের হয়ে দেখা দিচ্ছে, তার প্রতি তো আমিও সহানুভূতিশীল হতে পারি। কাজের দায়িত্বটা সমান বন্টন না করে সহানুভূতিশীল হয়ে বন্টনটা তো করা যেতে পারে। অবশ্যই, মানে এই 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 জিনিসগুলো আসলে আমাদের, যেটা বললাম, যেখানে দেখবেন যে মানুষগুলোর ইমোশনাল ইন্টেলিজেন্স লিটারেসিটা অনেক বেশি, সেই জায়গাগুলো কিন্তু সম্পর্কগুলো অনেক সুন্দর থাকে, কারণ সে নিজের জায়গাটা বুঝে এবং অন্যের জায়গাটা বুঝে কিন্তু আসলে সিচুয়েশনটাকে ম্যানেজ করে থাকে, বা নিজেকে ম্যানেজ করা, অন্যকে ম্যানেজ করা, সব কিছু কিন্তু তার দ্বারা খুব সুন্দর মতো হয়। তো যারা আসলে মানে অন্যের জায়গাটা বা নিজের জায়গাটাকে ব্যালেন্স করতে পারে না, সেই জায়গাটাতে দেখবেন যে সম্পর্কের জায়গাটা অনেক টানাপোড়েন তৈরি হয়। যেখানে দেখবেন এ ধরনের ফ্যামিলি কোনো গ্যাদারিংয়ে হয়তো বা উৎসবের আনন্দের চাইতে মন কষাকষিটাই বেশি হয়ে যায় সেই জায়গাগুলোতে। তো আসলে আপনি যেটা বললেন যে আমরা যদি একজন আরেকজনের জায়গাগুলোকে বুঝে তার প্রতি যদি সহানুভূতিশীলটা হই, যে হয়তো বা সবসময় একটা মানুষ সমানভাবে পারফর্ম করতে পারবে, সমানভাবে সাপোর্ট করতে পারবে, আমরা তাকে যাকে মনে করি, হয়তো বা কোনো একজন মানুষ হতে পারে যে তার রান্না হয়তো বা খুবই ভালো, সে রান্না করতে খুবই পছন্দ করে, কিন্তু সে যে সবসময়ই ওই রান্নার পুরো কাজটা সব সময়ের মতোই যে করতে পারবে তা কিন্তু নাও হতে পারে। কোনো এক সময় হয়তো বা এমন হতে পারে, যেটা বললেন যে সে শারীরিকভাবে মানসিকভাবে সে ভালো নেই, তাহলে তার ওই জায়গাটাকে রেসপেক্ট করতে হবে, তার কাছ থেকে ওই এক্সপেকটেশনটা সবসময় রাখা যাবে না। আমাদের লাস্ট কলেও যেটা ছিল, আমার কাছে কোথাও যেন একটা মনে হয়েছে যে এক্সপেকটেশন এবং অ্যাচিভমেন্ট, এই দুইটার মধ্যে না কোথাও একটা আসলে মানে একটা গ্যাপ আছে আসলে। হ্যাঁ, মানে এক্সপেকটেশন এবং অ্যাডাপ্টেশন সব কিছুর মধ্যে একটা গ্যাপ আছে। তো অ্যাকসেপ্ট আর এক্সপেক্ট দুইটা, তো আমরা আসলে মানুষের কাছ থেকে এক্সপেক্ট করি একটা, আশা করছি তার কাছ থেকে একটা, কিন্তু
সে যে ওই পুরোটা আমার মানে আশা অনুযায়ী সে আমাকে দিতে পারবে ব্যাপারটা কিন্তু তা না। তার জায়গাটা বুঝতে হবে। সে যতটুকু আমার জন্য করতে পারবে সেটুকুকে গ্রহণ করা বা অ্যাকসেপ্ট করতে পারার মতো মন মানসিকতাও তৈরি করতে হবে। হ্যাঁ, আমি আরেকজনের জন্য যেটুকু করব এবং সে আমার জন্য যেটুকু করবে তার মধ্যে দেয়া এবং নেয়া, হ্যাঁ, এই দুইটার ভিতরেই কিন্তু একটা সামঞ্জস্যতা তৈরি করে। এবং আমি আপনাকে বলছিলাম যে এমপ্যাথি বা সহানুভূতির ক্ষেত্রেও যে আমি মানুষকে সহানুভূতিশীলভাবে মানুষের সাথে যেমন আচরণ করব, আরেকজন আমার সাথে যে আচরণটা করবে সেটাকেও সহানুভূতির সাথে গ্রহণ করতে হবে, না হলে কিন্তু এই কনফ্লিক্টগুলো তৈরি হয়। তো আপনি যে সিনারিওগুলো বললেন সেই জায়গাতে না এই বিষয়টা খুব খাটে যে আরেকজনের সাথে আমার আচরণটা সহানুভূতিশীল হতে হবে এবং সে যেটা করবে তারটাকেও আমার সহানুভূতির সাথে নিতে হবে, উইদাউট এনি জাজিং। আমরা মানুষের প্রত্যেকটা আচরণকে আগে ইভালুয়েট করি, তারপরে ওইটা নিয়ে আমি কি করব সেটা নিয়ে আমি পরে ভাবি। কিন্তু ইভালুয়েটটা যে করে ফেলি, মানে জাজ করে ফেলি, সেটাই আমার কাছে একটা কিন্তু অর্থ তৈরি করে ওই অ্যাকশনটা বা আচরণটার। ওই অর্থটাই কিন্তু আসলে সম্পর্কের ভিতরে অনেক সময় দ্বন্দ্ব তৈরি করে দেয়। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে খুব খেয়াল রাখা দরকার যে সহানুভূতি শুধু দেখানোর ব্যাপারটা না, বা এমপ্যাথি শুধু যে আমি আরেকজনের প্রতি এমপ্যাথেটিক হব ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে অন্যের প্রতিও এমপ্যাথি শো করতে হবে, অন্যের আচরণকেও এমপ্যাথির সাথে গ্রহণ করতে হবে, আবার সাথে সাথে নিজের অনুভূতিগুলোকে বুঝে নিজের প্রতিও অনেক সময় এমপ্যাথি, অনেক সময় না সব সময় নিজের প্রতিও এমপ্যাথি দরকার। নিজের প্রতি কম্প্যাশনেট হওয়াটা খুবই জরুরি। আমরা যদি নিজের জায়গাটাকে অনুভব না করতে পারি, নিজের প্রতি সহানুভূতিশীল না হই, আমরা কিন্তু অন্যের প্রতিও সহানুভূতিশীল হতে কম পারি। বা যেটা হয় যে নিজেকে যদি হারিয়ে ফেলি, অন্যের প্রতি সহানুভূতি অন্যের জন্য করতে করতে অনেক সময় ওই জায়গাটাও আমার একটা মেন্টাল ফ্যাটিক তৈরি হতে পারে। সো সব কিছুর একটা ব্যালেন্স দরকার আছে। এটা আমার আসলে নেক্সট কোশ্চেন ছিল যে অনেক সময় আমরা বলি যে অন্যের কথা ভাবতে ভাবতে আমি হাঁপিয়ে গেছি, এবং এটা কিন্তু সত্যিই তাই। অনেক সময় এমন হয়, এই সময় নিজেকে একটা কোয়েশ্চেন করেন যে হু টোল্ড ইউ টু ডু দ্যাট থিংস। এক্স্যাক্টলি, হ্যাঁ, কে বলেছে আপনাকে শুধু অন্যের জন্যই করতে? নিজের জন্য ভাবতে কি কেউ নিষেধ করেছে? আপনার ইনার সেলফই আপনার বড় শত্রু, যে আপনার নিজের প্রতি কম্প্যাশনেট হতে বা নিজের জন্য ভাবতে বাধা দিচ্ছে। একদম এক্স্যাক্টলি। তো এই জায়গাটাতে এই কথাটা না অনেক সময় আমরা বলি, যেটা বলছিলাম, আর কিছু কিছু সময় কথাটা আমরা কাউকে বলতে দেখি না, কিন্তু আসলেই তারা একটু ভেতর থেকে হাঁপিয়ে ওঠেন। তারা হচ্ছেন মা যারা রয়েছেন, আমাদের মায়েরা কিন্তু এটা করেন, এবং তারা সংসারের প্রত্যেকটা মানুষের কথা ভাবতে ভাবতে এবং প্রত্যেকটা মানুষের জন্যই তারা এতটাই নিবেদিত থাকেন, অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ পরিবারে আমি বলবো, নিজেকে নিজে আসলেই হারিয়ে ফেলেন। তো নিজের প্রতি সহানুভূতিশীল হওয়ার যে বিষয়টা, এটা তো খুব জরুরি। তো এই জায়গাটাতে আসলে আমরা কিভাবে নিজের মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখবো এবং অন্যের প্রতিও করব। এই যে আপনি বলছেন, গোটা আলোচনার মধ্যে কিন্তু এটা স্পষ্ট যে আসলে আমাকে আগে ভাবতে হবে যে আমি কতটুকু করতে পারবো, সেটা নিজের প্রতি নিজের খেয়ালটা রেখে। কিন্তু তারপরেও এটা একটা প্র্যাকটিস হিসেবে কিভাবে আমরা বিল্ড আপ করতে পারি। এটা যদি ছোট উদাহরণ দিই, যেমন আপনি বললেন মায়েদের ক্ষেত্রে, মায়েদের একটা সময় এসে, একটা এইজে এসে যেটা হয়, এক্সিস্টেন্সিয়াল, মানে সবার ক্ষেত্রে না, আমরা জেনারেলাইজ করে বলে ফেলছি, কিন্তু হয় অনেকের ক্ষেত্রে। এবং এটা আমাদের সমাজে বা আমাদের প্রেক্ষাপটে, কালচারে, আমাদের এশিয়ান প্রেক্ষাপটে কিন্তু বলতে গেলে যে মায়েদের মধ্যে বেশি দেখা যায়, নারীদের মধ্যে এটা বেশি দেখা যায়। কারণ আমরা কালচারালি আসলে আমাদের মানে এই গ্রোন আপটাই আসলে এরকমভাবে হয় যে আমরা স্যাক্রিফাইস করা বা নিজেকে আসলে কম প্রায়োরিটি দিয়ে আশেপাশের মানুষকে খুশি রাখা, তাদেরকে প্রায়োরিটিতে রাখাটাই কিন্তু আমাদের কাছে, মানে এটি আমাদের মনে হয় যে ঠিক, এটা মনে হয় আমার সমাজ আমাকে শিখিয়ে দেয়, এটা সামাজিক ভ্যালু, এটা একটা ভ্যালু। তো সেটা যখন আমি যদি এরকম একটা চিন্তা করি, যে মায়ের কথা বলছিলেন, যে একজন মা যেটা হয় যে সংসারে, তখন কিন্তু তার পরিচয় হয় কি, সে কারোর ওয়াইফ, তারপরে তার পরিচয় হয় সে কারোর মা। হ্যাঁ, এই পরিচয়ে কিন্তু সে তার জীবন চলতে থাকে এবং তার কিন্তু ডেডিকেশন থাকে সংসারের প্রতি, সবাইকে খুশি রাখা, ব্যালেন্স করা। এইটা করতে করতে একসময় কিন্তু তার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, সে নিজেকে হারিয়ে ফেলে। সে নিজের জন্য জিনিসগুলো করে না, সে সবসময় সন্তান বা পরিবার অন্যান্যদের জন্য করছে। তো এইটা করতে করতে সে যখন নিজেকে হারিয়ে ফেলে, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, নিজের শখ, নিজের কমফোর্ট, এই জিনিসগুলোকে সে যখন কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতে থাকে কনস্ট্যান্টলি, হ্যাঁ, এবং
করতে করতে একটা সময়ে এসে তার ভিতরে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, একটা শূন্যতা, যেটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। হ্যাঁ, অস্তিত্বের ক্রাইসিস তৈরি হয় তখন তার ভিতরে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, এক্সিস্টেন্সিয়াল ভ্যাকুয়াম, ওই শূন্যতা তৈরি হয়। তার সব কিছু আছে, তারপরে সে আমি নেই, এরকম একটা ব্যাপার তৈরি হয়। তো এখন আমরা অনেক অ্যাওয়ার এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা বলি, কিন্তু ওই যে প্র্যাকটিসগুলো বা ভ্যালুসগুলো এখনও যারা আমরা ক্যারি করছি, আমরা আসলে পারি না এখান থেকে বের হতে। তো এইখানে করণীয় হচ্ছে যে আমি নিজেকে যত আসলে ভালো রাখবো, বা নিজের ভিতরে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন অনেক বেশি আনন্দে থাকেন, আপনার ভিতরে যখন অনেক ভালো লাগা থাকে, তখন কিন্তু অন্যদের জন্য আপনি কিছু যখন করেন, ওটা কিন্তু আপনি ভালো লাগা নিয়ে করেন। কিন্তু আপনি যখন নিজের দিকটা একদমই স্যাক্রিফাইস করে অন্যের জন্য করছেন, তখন কিন্তু আপনি অন্যের জন্য করছেন ঠিকই, কিন্তু নিজের ভিতরে কিন্তু একটা প্যাসিভিটি, মানে একটা প্যাসিভ একটা জায়গা থাকে, মানে যেটা হচ্ছে যে প্যাসিভ জায়গা মানে হচ্ছে আমি কিন্তু নিজেই নিজেকে বলতে থাকি যে মানে আমি তো সবার জন্য করছি, কই আমার দিকটা তো কেউ দেখে না, বা আমারটা তো আমি দেখলাম না, আমারটা তো আমি স্যাক্রিফাইস করে দিলাম, বা আমার ভালো লাগাটাকে তো আমি দাম দিই না, আমার জন্য তো আমি কিছু করি না, আমি তো সবসময় সবার জন্যই করছি। অনেক সময় কিন্তু আমি এটা বলিও না, আমি নিজেকে বলি। কিন্তু ওই জায়গাটাতে নিজের সেলফকে জিজ্ঞেস করা যে তোমার এই মানে আমি যদি আমার সব কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে অন্যদের জন্য করে থাকি, তো তাহলে তোমাকে কে বলেছে এই স্যাক্রিফাইসটা করতে, তোমার ভালো লাগার জিনিসগুলো না করতে, বা তোমার কোনো কিছুকেই ফোকাস না করতে, সব কিছু বিসর্জন দিতে আসলে কে বলেছে? হ্যাঁ, তখন কিন্তু অ্যান্সারটা আপনার ভিতর থেকেই আসবে, আপনি কিন্তু আপনাকে পারমিট করেন না অনেক জায়গায়। হ্যাঁ, সব কিছু সবসময় সম্ভব হয় না, কিন্তু এমন অনেক কিছু আছে যেটা সম্ভব, কিন্তু আপনি আপনাকে প্রায়োরিটিতে রাখেন না দেখে, আপনি নিজের জায়গাটাকে প্রায়োরিটি লিস্টের সবচেয়ে লাস্টে রাখেন দেখে আপনার ওই পর্যন্ত আপনি কখনো পৌঁছাতেই পারেন না, লিস্টের উপর থেকে নিচ পর্যন্ত কখনো আসাই হয় না। তো যেই জায়গাগুলো আসলে নিজের জন্য করা পসিবল, যে ছোট ছোট জিনিসগুলো নিজের ভালো লাগাগুলো করা পসিবল, নিজের যেই গুণগুলোকে নার্চার করা পসিবল, কোয়ালিটিসগুলোকে নার্চার করা পসিবল, নিজের যেই সেলফ কেয়ারগুলো নিজে করা পসিবল, সেটা আসলে করা, কারণ এটা আপনাকে ভালো লাগাবে, আপনার ভিতরে একটা ভালো লাগা তৈরি করবে। ওই ভালো লাগাটা থাকলে আপনার অন্যদের জন্যও করতে সব কিছু ভালো লাগবে, না হলে কিন্তু আপনার ভিতরে একটা কষ্ট নিয়ে বা একটা স্যাক্রিফাইস মাইন্ড নিয়ে আপনি সবসময় করছেন, এবং এক সময় গিয়ে আপনার তিক্ততা চলে আসবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, সব কিছুর উপর থেকে আনন্দ হারিয়ে যাবে, লাইফটাকে মিনিংলেস লাগবে। সো লাইফটাকে মিনিংফুল আসলে কেউ করে দিতে পারবে না, আপনাকে হ্যাপি কেউ করতে পারবে না যখন আপনার ভিতরে ইনার হ্যাপিনেস না থাকবে। হ্যাপিনেসটা কিন্তু বাইরের থেকে, মানে আমাদের অনেকের ধারণা আছে না যে আমার পার্টনার আমাকে হ্যাপি রাখবে, বা ও এটা করলে আমি হ্যাপি হব, না, এই প্র্যাকটিসটা আসলে ভিতর থেকে হতে হয়। আপনার হ্যাপিনেস আসলে জেনারেট হইতে হয় নিজের ভিতর থেকে, বাইরের থেকে এক্সটার্নালি কখনো আসে না। সো হ্যাপি হতে শিখতে হয় আগে, না হলে হাজার কিছু করলেও ওই হ্যাপিনেসটা আপনি ধরে রাখতে পারবেন না। তো নিজেকে নার্চার করা আর কম্প্যাশন, যেমন যে আমরা অনেক সময় নিজের খারাপ লাগাটাকেও হাইড করি, নিজের টায়ার্ডনেসটাকেও হাইড করি। আজকে যদি 10টা দিন যদি আমি অনেক অ্যাক্টিভলি কাজ করি, একটা দিন যদি আমি না পারি, দেন ইটস ওকে। নিজেকে ওকে বলতে শেখা যে আচ্ছা, আজকে আমার টায়ার্ড লাগতেই পারে, আজকে আমি আর 10টা দিনের মতো কাজ নাই করতে পারি, হ্যাঁ, বা কোনো কারণে আমি মানসিকভাবে ভালো নাই, আমি অনেক স্ট্রেসে আছি, বা আমি মানসিকভাবে খুব ডিপ্রেসড, আমি সব সময়ের মতো আমার ডেইলি লাইফের সব অ্যাক্টিভিটি করতে পারবো না, এটাই স্বাভাবিক। তো নিজেকে ওই জায়গাটা ছাড় দেয়া, ওই কম্প্যাশনটা নিজের ক্ষেত্রেও দেখানো। কেউ একজন অসুস্থ হলে আমি যেমন তাকে মানে এটা বলবো যে থাক, তোমার এটা করতে হবে না, ওটা করতে হবে না, শরীরটা অসুস্থ, নিজেকে একটু ব্রেক দাও। সো নিজেকেও কখনো বলতে শেখা যে ওকে, সো আমি যেহেতু ভালো লাগছে না, সো নিজেকে একটা ব্রেক দেই। সো যেটা আমি আরেকজনকে নার্চার করার জন্য করি, সেই নার্চারটা আসলে নিজের জন্যও যদি করতে পারি, তাহলে ওই সেলফ কেয়ার, সেলফ লাভ, নিজের প্রতি নার্চার করাটা, ওইটা আসলে হবে, এবং ওই কম্প্যাশনের জায়গাটা তৈরি হবে। নিজেকেও কিছু কিছু জায়গায় ফরগিভ করতে শেখা, এই জায়গাগুলো আসলে আমাদের প্র্যাকটিসের ব্যাপার। আমরা এই ব্যাপারগুলোতে অ্যাওয়ারই না, এগুলোকে আমরা নিজের লাইফে লাক্সারি মনে করি, বাট দিস ইজ নেসেসিটি, নট লাক্সারি। সো আমরা চাই যে প্রত্যেকটা মানুষের লাইফটা আসলে মিনিংফুল হোক, মানে কারোর লাইফে এক্সিস্টেন্সিয়াল ভ্যাকিউম বা ক্রাইসিস কখনো তৈরি না হোক। অ্যাবসলিউটলি। লাস্ট কোশ্চেন আজকের এই শোয়ের টপিক নিয়ে আমার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাই, সেখানে 2-3টে দিক নিয়ে আমি একটুখানি জানতে চাইবো। সেটা হচ্ছে, এক, সোশ্যাল মিডিয়াতে কেউ একজন মন খারাপ করে একটা স্ট্যাটাস দিল, অথবা তার কোনো একটা দুঃসময়ের ব্যাপারটা বর্ণনা করলো,
আমরা সেখানটাতে গিয়ে সহানুভূতিশীল আচরণ দেখাই, তাকে দুটো সান্ত্বনার কথা বলছি, রিয়্যাক্ট দিচ্ছি, স্যাড রিয়্যাক্ট, কেয়ার রিয়্যাক্ট, ঠিক দিয়ে এসে হয়তো বা অন্য কারোর সাথে সেটা নিয়ে গসিপ করছি। তো এই যে একটা দ্বিমুখী আচরণ আমরা করি অনেক সময়, এটা কিন্তু দেখছি। এই জায়গাটাতে আসলে কেন করা উচিত নয়, বা এই জায়গাটা নিয়ে আপনার কি মেসেজ আছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা দেখি যে কেউ একটা কিছু তার খারাপ লাগা প্রকাশ করছে বা কিছু একটা প্রকাশ করছে, আমরা বিশেষ করে সেলিব্রিটিদের ক্ষেত্রে আমরা যে তাকে দেখি যে ইউ ডিজার্ভ দ্যাট, তুমি তুমি তোমার এটাই প্রাপ্য। আমরা সহানুভূতিশীল হই না তাদের ব্যথায়, তাদের কষ্টে, আমরা সেখানে বুলিং করতে থাকি। তো এই জায়গাগুলো নিয়ে কি বলতে চান? আসলে এখানে বলবো কি যে সোশ্যাল মিডিয়ার লাইফটাই আসলে কতটা রিয়েলিস্টিক লাইফ, এটা আগে আসলে কনসিডার করা। যে আপনি আসলে, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই সোশ্যাল মিডিয়া ইউজ করার এক একটা আলাদা আলাদা পারপাস আছে। হ্যাঁ, যে আমার পারপাসটা হয়তো বা আলাদা, আপনার পারপাসটা হয়তো বা আলাদা। তো ওই জায়গাটাই আমরা আসলে কতটা রিয়েল এবং কতটা আসলে জেনুইননেস শো করছি, এবং কতটা আসলে ওটা আমাদের জন্য যেটা যেটা বললাম যে রিয়েল লাইফ, এটা আসলে আগে চিন্তা করা। আর যেটা বললেন যে হয়তো বা ওখানে আমি খুবই সহানুভূতিশীল হচ্ছে, পরে এসে ওটা নিয়ে কথা বলছি, তাহলে ওই মানুষটার আসলে মানে নিজের ভিতরেই ডুয়ালিটি আছে। হ্যাঁ, সে তার নিজের ভিতরেই আসলে চিন্তার, এটা পার্সোনালিটি ইস্যু আসলে, এটা অনেক মানুষের ভিতরেই আছে। এটা চাইলে আসলে কোনো টিপস বা কোনো কিছু দিয়ে ফিক্স করতে পারবো না, যতক্ষণ ওই ইন্ডিভিজুয়ালটা নিজে অ্যাওয়ার না ব্যাপারটা নিয়ে, যতক্ষণ এটা তার আসলে ভুল বা তার প্রবলেম হিসেবে সে নিজে আইডেন্টিফাই করতে পারছে না, ততক্ষণ কিন্তু তাকে এটা আসলে ধরিয়ে দেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা আলোচনার সাপেক্ষে বলা যেতে পারে যে এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে, রিলেশনশিপগুলো খারাপ হয়ে যেতে পারে, এগুলো হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এগুলো আসলে পার্সোনালিটি ইস্যু থাকে, এগুলো আসলে নিজে অ্যাওয়ার না হলে এই জায়গাগুলোতে খুব একটা কাজ করার সুযোগ হয় না। হ্যাঁ, আর আরেকটা যেটা বলছিলেন সেলিব্রিটিদের ক্ষেত্রে, সেটা যদি আমাদের প্রেক্ষাপটে দেখেন, সেলিব্রিটিদেরকে আমরা কিন্তু সাধারণ মানুষ হিসেবে কখনো ভাবি না। হ্যাঁ, এবং তাদের লাইফটাকেও আমরা কতটা আসলে রিয়েল লাইফ মানে বলে কনসিডার করি, সেটাও একটা কিন্তু ইস্যু। এই জন্য তাদের ইমোশনগুলো অনেক ক্ষেত্রে হয়তো বা টাচ করে না, কারণ তারা নিজেরাও তো আসলে অনেক কিছু, তাদের মানে অনেক সেলিব্রিটিদের লাইফ বা তাদের সম্পর্কে জানলে বুঝলে দেখা যায় যে তাদের আসলে একটা ইমেজ তৈরি করে রাখতে হয়। হ্যাঁ, যেটা আমরা দেখি সবসময় যে মিডিয়া লাইফটা আসলে ডিফারেন্ট কেন বলা হয়, তাদের লাইফ প্যাটার্নটা ডিফারেন্ট, কারণ তার একটা নিজের ইমেজ আছে, তার নিজের একটা আসলে জায়গা আছে, পজিশন আছে, ওই যে জায়গাগুলোকে হোল্ড করে রাখতে হয়। তো তাদের সাথে তাদের ব্যাপারগুলোকে নিয়ে আসলে গসিপ, তাদের পার্সোনাল লাইফগুলো নিয়ে আসলে খুব মানে একটা মানে ওপেন ফোরামে বা সোশ্যাল মিডিয়াতে সবসময় আলাপ আলোচনা, সো ওই কানেকশনটা বা ওই জেনুইননেসটা আসলে আর থাকে না অনেকের ক্ষেত্রে। এই জন্য মানুষ ওটার সাথে কানেক্ট করতে পারে না। যেমন আমাকে যদি পার্সোনালি বলেন, আমি খুব একটা কোনো সেলিব্রিটিদের কোনো ইস্যু আমার আসলে নিউজ ফিডে আসলে আমি খুব একটা দেখি না, আমি কখনোই দেখি না। কমেন্ট বা কোনো কিছু তো আসলে দেখা দূরের কথা, কারণ আমি ইন্টারেস্টেডই না এই লাইফটা সম্পর্কে আসলে। তো মানে আমার কাছে কিন্তু ওই কনফিউশনটা আছে যে যেটা হচ্ছে এটা কি আসলে মানে রিয়েল কিনা। হ্যাঁ, আমি কিন্তু এটা ট্রাস্ট করতে পারি না। তো এরকম আসলে প্রত্যেকজনের, এটা আমি আমারটা বললাম, তো এক একজন জিনিসগুলোকে এক একভাবে পারসিভ করে, অনেক আছে অনেক ইন্টারেস্টেড, প্রত্যেকটা খবর রাখে তাদের ব্যাপারে। সো এইটা আসলে মানুষ টু মানুষ একদমই ভ্যারি করে যে কে কীভাবে আসলে এই সোশ্যাল মিডিয়া লাইফটাকে দেখছে, তার পারপাসটা কি, এই সেলিব্রিটিদের লাইফগুলোকে কীভাবে কনসিডার করছে, ওখানে আসলে কি জাজ সে করবে, হ্যাঁ সেগুলো দেখা, এটা আসলে মানুষের থেকে একদম মানুষের ভ্যারি করে। তবে সর্বোপরি যেটা যে মানুষ যেহেতু আমরা আমাদের মানুষের প্রতি মানে জাজমেন্টাল না হয়ে সহানুভূতির এই জায়গাটা বা এমপ্যাথির জায়গাটা প্র্যাকটিস করাটা খুব জরুরি, এবং সহমর্মিতা, এই জায়গাগুলো এটাই আসলে জানতে চাও। থ্যাংক ইউ সো মাচ আপু, এবং সেই সাথে ঈদ মোবারক আরও একবার। আপনাকেও ঈদ মোবারক, এবং বাকি দিনগুলো ভালো কাটুক আপনার এবং আমাদের শ্রোতাদের এবং সবার, এটাই আসলে আশা করি। এক্স্যাক্টলি, ঈদ মানেই উৎসব, এবং উৎসব মানে আসলে আনন্দপূর্ণ একটা সময় কাটানো, এবং এই আনন্দটা
এমনি এমনি আসলে তৈরি হয় নাই। আনন্দটা আমরা ভাগ করতে পারি বা ভাগ করবার মাধ্যমে আনন্দটা আমরা উপভোগ করতে পারি, সেটা হচ্ছে পরিবার এবং পরিজনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে। কারণ এই ঈদের সময়টাতে সবার সাথে দেখা হয়, কথা হয়, বেশ সুন্দর একটা সময় কাটে বলেই আমরা আনন্দ পাই, আমার কাছে যেটা মনে হয়। না হলে আসলে অন্য দিনগুলোর তুলনায় ঈদের সময়ের এই উৎসবমুখর পরিবেশের পার্থক্যটা আসলে কোথায়, তাই না? কিন্তু এই সময়টাতে আমরা আসলে অনেকগুলো জায়গা তৈরি হয় যেখানে একে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারি না, সহমর্মী হতে পারি না, আমরা জাজ করতে থাকি। এবং সেইখান থেকেই ওই পরিবারে এতগুলো মানুষ একসাথে একটা ঈদ উদযাপন করছি, সুন্দর একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কিন্তু চিড় ধরতে পারে, দূরত্ব তৈরি হতে পারে। সো এই উৎসব মুখর সময়টাতেও কিন্তু আসলে সহানুভূতিশীল হওয়া বা সহমর্মী হওয়ার ভীষণ রকম গুরুত্ব রয়েছে। এই কারণেই আজকের এই আয়োজনটাতে আমরা গোটা এই বিষয়টা নিয়েই আলোকপাত করছিলাম, কথা বলছিলাম, জানছিলাম অনেক কিছু। তো আশা রাখছি এবং প্রত্যাশাই করছি যে, বিশ্বাস করছি আমি মন থেকে, যে আমরা আসলেই একজন মানুষ হিসেবে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখব, সহমর্মী হতে পারবো। আমরা অন্যকে আসলে জাজ করব না। বাট এটা হয়তো বা কিছু কিছু জায়গায় আমরা অবচেতন মনে করে ফেলি, যেটা আমি নিজেও হয়তো বা বুঝতে পারছি না। আজকের পর থেকে একটুখানি এই যে সিচুয়েশানগুলো, যেগুলো নিয়ে আজকে আমরা কথা বলছিলাম বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে, এই প্রেক্ষাপটগুলোর মধ্য দিয়ে যখন আমরা যাব, তখন ভাববো যে আচ্ছা, আমার তাহলে এখন কি করণীয়, কি বলা উচিত, কিভাবে আমার অনুভূতিটা প্রকাশ করা উচিত অন্যের প্রতি, এই ব্যাপারগুলো। ভালো থাকবেন সবাই এবং আরও একবার ঈদ মোবারক। আজকের মতো বিদায় নিচ্ছি। তুমি বলো আমরা শুনছি, ব্রট টু ইউ বাই সেনোরা থেকে। শুভরাত্রি। তুমি বলো আমরা শুনছি, স্বাধীন কাউন্সেলিং শো। Brought to you by Sonora.